নমস্কার বন্ধুরা, পিএসএসএম ত্রিপুরার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা। সকল দিব্য আত্মাদের প্রণাম জানিয়ে আমি আমার আজকের স্বাধ্যায় অনুষ্ঠান শুরু করছি। আমি দ্য আনটোল্ড স্টোরি অফ সীতা দেনা মরিয়ামের লেখা এই বইটার বাংলা অনুবাদ করছি। এই বইটি সীতায়ন নামেও প্রকাশিত হয়েছে। এখানে সীতামা ডেনা মারিয়ামের মাধ্যমে তার সমস্ত কাহিনী এখানে বর্ণনা করা আছে। তো আমি এই বইটির আজকে চতুর্থ অধ্যায় পড়ব, যেখানে সোমার আগমন। তো চলুন বন্ধুরা, আমরা দেখি সোমা কে ছিলেন এবং সোমা রাজপ্রাসাদে আসার পর কি কি ঘটনা ঘটেছে এবং এর থেকে সীতা মায়ের সম্পর্কে আমরা আরো কি কি নতুন তথ্য জানতে পারি, যেখানে আমরা দেখব যে নারী শক্তির কতটা প্রকট ছিল ওই সময় থেকেই, আর নারী শক্তিকে কিভাবে দাবিয়ে রাখা হয়েছিল। সীতামাতার আগমনের কয়েক বছর পর মহারানীর একটি কন্যা সন্তান জন্ম নিল, যার নাম রাখা হলো উর্মিলা। সীতা ও উর্মিলার দুই তুতো বোন তাদের সঙ্গে থাকত, তাই বাড়িটা শিশুদের কারণে খুবই ব্যস্ত হয়ে উঠল। সীতা যখন প্রায় 12 বছর বয়সী, তখন সোমা নামে এক তরুণী দাসী মেয়ে সীতার থেকে কেবল কয়েক বছরের বড় প্রাসাদে এসে হাজির হলো। তাহলে সোমা হলো রাজপ্রাসাদের এক দাসী, তরুণ দাসী, যে সীতার থেকে মাত্র কয়েক বছরের বড়। মহারাজা বেশি প্রশ্ন না করেই তাকে নিয়ে নিলেন এবং সে সীতার ব্যক্তিগত সহচরী হয়ে উঠল। খুব দ্রুতই সে রানী সীতাকে মাতা বলে ডাকতে শুরু করলো, যেমন আমরা বাকিরাও করতাম। আমরা বলতে এখানে লেখিকা তার কথা বলেছেন। তার পূর্বজন্মে লেখিকা যে মীনাক্ষী নামে পরিচিত ছিলেন, মিথিলার রাজ পরিবারে ছিলেন, উনি এই কথাটা বলছেন। সোমা ছিল আকর্ষণীয় এক মেয়ে, গোল মুখ, আর তার হাসি ছিল খুব সুন্দর এবং খুব বড় করে হাসত। তার উচ্চতা মাতার সমান হলেও মোটেও মাতার মতো ছিপছিপে ছিল না। যদিও সে সুন্দরী ছিল, তার ভাবভঙ্গি ছিল খুবই সাধারণ এবং নিজেকে বাড়তি সাজানোর চেষ্টা সে কখনোই করতো না। সে সবসময় মাথার চুল কাপড় দিয়ে বেঁধে রাখতো, যেন এই চুল তার কাজ করার ক্ষেত্রে কোনো বাধার সৃষ্টি না করে। আর আমি যেমন জানতে পেরেছিলাম, মানে মীনাক্ষী মা বলছেন যে উনি যেমন জানতে পেরেছিলেন, সোমার কাছে কোনো কাজই খুব ছোট ছিল না। সোমার মধ্যে এক বিশেষ গুণ ছিল, নম্রতা ও সেবার মানসিকতা। তার বয়সের তুলনায় অনেক বেশি পরিপক্কতা ও জ্ঞান এবং এক ধরনের শান্ত মর্যাদা ছিল তার মধ্যে, যা লেখিকাকে বারবার তার বাবার কথা মনে করিয়ে দিত। ছোটবেলায় আমি মনে করতাম আমার বাবা ছিলেন আদর্শ সেবক, যিনি নিজের কথা কখনো ভাবতেন না, প্রতিটি কাজই করতেন রাজপ্রাসাদ বা মিথিলার রাজার মঙ্গলার্থে। সোমার মধ্যেও আমি সেই একই গুণ দেখেছিলাম। তার কাছে কোনো কাজই তুচ্ছ ছিল না এবং যে কাজটি করার প্রয়োজন হতো সে সর্বদা তা সবার আগেই করত। এর বাইরেও সে যেন মাতার, সীতা মাতার কথা বলা হচ্ছে, মাতার ইচ্ছা এবং চিন্তা ভাবনাগুলো প্রকাশের আগেই বুঝে ফেলত। মানে সময় এমন ছিল যে সীতামাতা হয়তো বা মনে মনে কোনো ইচ্ছা বা কোনো চিন্তা ভাবনা করছেন, যেটা উনি প্রকাশ করছেন না, সময় এটা বুঝে যেত। যদি মাতার কোনো মিষ্টি খাওয়ার ইচ্ছে হতো, সোমা আগেই তা প্রস্তুত করে রাখতো। যদি মাতা পূজার জন্য ফুল বা ফল সংগ্রহ করতে চাইতেন, সোমার কাছে ঠিক সেই জিনিসই প্রস্তুত থাকতো যা মাতা প্রয়োজন মনে করতেন। মাতা এগুলো স্বাভাবিকভাবে গ্রহণ করতেন এবং কখনোই সোমার এই নিখুঁত মানিয়ে নেওয়ার ক্ষমতায় বিস্মিত হতেন না, কারণ মাতার মধ্যে ছিল এক অপার দৈবিক শক্তি, যে দৈবিক শক্তি দিয়ে
মাতা সবাইকে, সবার অন্তরের দৃষ্টিকে বুঝতে পারতেন। আমি সোমাকে খুব ভালোবাসতে শুরু করলাম এবং অনেক বিষয়ে তার পরামর্শ চাইতাম, যদিও সে আমার চাইতে অনেক ছোট, আমার সন্তানের মতো। ধীরে ধীরে আমি সোমাকে মাতারই এক সম্প্রসারণ বলে মনে করতে শুরু করলাম। মীনাক্ষী মা ভাবতেন যে সোমা সীতা মাতারই এক সম্প্রসারণ। সোমা আসার কিছুদিন পরের ঘটনা। মাতা আমার কাছে এগিয়ে এলেন, মানে মাতা মীনাক্ষী মার কাছে এগিয়ে গেলেন যখন আমরা সন্ধ্যার পূজার ফুল তুলছিলাম। তিনি হঠাৎ এমন ভঙ্গি করলেন যেন আমার উপর থেকে কিছু সরাচ্ছেন। কি হয়েছে মাতা, আমি জিজ্ঞেস করলাম। এটা দেখলাম যে উনি আমার কাঁধ থেকে যেন মানে একটা পোকার মতো সরাতে চাইছেন। হঠাৎ তিনি পিছিয়ে গেলেন, মুখে বিস্ময়ের অভিব্যক্তি। তো সীতামা বলছেন আমি এটাকে সরাতে পারছি না। তো তখন মীনাক্ষী মা জিজ্ঞেস করলেন সরাতে পারছি না? আমার চারপাশে কি কোনো পোকা উঠছে? আমি আমার কাঁধ ও পিঠে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। সীতামা মাথা নাড়লেন, না মীনাক্ষী, আমি তোমার চারপাশে এক ধরনের মেঘ দেখছি, কিন্তু আমি তা সরাতে পারছি না, আমি খুব দুঃখিত। মেঘ? আমি তো কোনো মেঘ দেখছি না মাতা। তখন সীতামা শান্ত সুরে বললেন, থাক, কোনো সমস্যা নেই, আমি পিতাজির সঙ্গে এ বিষয়ে কথা বলবো। সীতামা এমন অনেক কিছু দেখতে পারতেন যা আমরা বা মীনাক্ষী মাও দেখতে পেতেন না। সীতামার মধ্যে এই একটা শক্তি ছিল। সেই রাতে আমার ঘরে বসে আমি ঘটনাটি ভাবছিলাম, মাতা কি দেখছিলেন যা তাকে এভাবে বিচলিত করছিল। মীনাক্ষী মা বলছেন যে মানে কি দেখলেন উনি যে তাকে এমনভাবে বিচলিত করছিল। তখন মীনাক্ষী মা বলছেন নিজের ভাষায়, আমি বুঝতে পেরেছিলাম যে তার বিশেষ ক্ষমতা ছিল এবং তিনি এমন কিছু দেখতে ও জানতে পারতেন যা আমরা কেউ পারতাম না। যেন তিনি আমাদের মন এবং হৃদয় পড়তে পারতেন। যদিও তিনি কখনোই তার জ্ঞান নিয়ে অহংকার করতেন না, হয়তো তিনি সেই দুর্ভাগ্যটাই দেখেছিলেন যা আমার পরিবারের উপর এসেছিল এবং যা এখনো আমার হৃদয়কে ভারী করে রেখেছিল, মাতার উপস্থিতির আনন্দ থাকা সত্ত্বেও। সোমা আমাদের কথোপকথন শোনার মতো দূরত্বই ছিল এবং পরদিন সে আমার কাছে এসে বলল, মীনাক্ষী, তোমার উচিত মাতাকে বিশ্বাস করা। যদি তিনি কিছু অস্বাভাবিক দেখে থাকেন, চিন্তা করো না, তিনি তা সামলে নেবেন। সোমার সীতামার প্রতি অগাধ বিশ্বাস ছিল যে সীতামা যদি কিছু অস্বাভাবিক দেখেন বা দুশ্চিন্তা করার মতো যদি কিছু দেখেন, তাহলে উনি তা ঠিক সেই সমস্যার সমাধান করতে পারবেন। আমি মাথা নাড়লাম, মীনাক্ষী মা, আমিও ঠিক এটাই অনুভব করেছি। আমি হালকা হাসি দিয়ে বললাম, আমাদের অনেকেই তার কাছে আরোগ্য পেয়েছি এবং আমি বিশ্বাস করি তিনিই দেখভাল করবেন। আমার কণ্ঠস্বর থেমে গেল। সোমার সঙ্গে আমার ঘনিষ্ঠতা এতটাই বেড়েছিল যে সেই মুহূর্তে মনে হলো তাকে আমি আমার পারিবারিক গোপন কথাটি জানাই, আমাদের পরিবারে বহু প্রজন্ম ধরে ঘটে চলা এক বিশাল দুর্ভাগ্যের কথা। কিন্তু আমি সেই কথাগুলো উচ্চারণের মতো শব্দ খুঁজে পেলাম না, কারণ আমি তো নিজেই সবটা জানতাম না, কিছু বুঝতাম না। বাবা কখনো অতীতের কথা আমার সঙ্গে প্রকাশও করেননি, তাই আমি কি বলতে পারতাম। কথা বলতে বলতে থেমে গেলাম, মনে হলো এই পারিবারিক বিষয়টি আমার হৃদয়ের গভীরে চাপা থাকাই উচিত। এবার সীতামা মাতার রূপের বর্ণনা করছেন। মাতার সৌন্দর্য এমনই ছিল যে তিনি বাইরে যেখানেই যেতেন মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকতো। মাতা এতে কোনো মনোযোগ দিতেন না, কিন্তু এতে জনক বাবারও কোনো বিরক্তি ছিল না। আমি তাকে সুনয়নামাকে কয়েকবারই বলতে শুনেছি, তিনি চান জনতা যেন মাতার বাইরের সৌন্দর্য নয়, ভেতরের সৌন্দর্য দেখে। মিথিলার মানুষ হয়তো তার শারীরিক সৌন্দর্যকে মূল্য দিত, কিন্তু আমরা রাজপরিবারের অন্তঃপুরে যারা থাকি তারা হৃদয়ের উদারতাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম।
কেউ যদি কষ্টে থাকতো বা কোনো পরিবারে বিপদ নেমে আসার কথা তিনি যদি জানতেন, তবে তিনি সবার আগে সাহায্যের হাত বাড়াতেন, যেন তারা তার সবচেয়ে প্রিয়জন। জনক বাবা সবসময় এটা দেখতেন এবং তাকে কোনোদিনও এই কাজের জন্য নিরুৎসাহ করতেন না। তিনি সবচেয়ে বেশি প্রশংসা করতেন মাতার বুদ্ধিমত্তাকে। বন্ধুরা, আমরা সবসময় মানুষের বাইরের সৌন্দর্যই দেখি, বাহ্যিক সৌন্দর্যই হয়তো আমাদের আকর্ষণের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। সাধারণ নিয়মে আমরা দেখি বাহ্যিক সৌন্দর্য যদি না থাকে তাহলে তার গ্রহণযোগ্যতাও হয়তো বা অনেক কম থাকে, ভেতরে যতই গুণ থাকুক না কেন। কিন্তু সীতামার ক্ষেত্রে বা মিথিলার রাজ পরিবারের ক্ষেত্রে ব্যাপারটা ছিল একদম অন্যরকম। তারা সীতামাতার বাইরের সৌন্দর্যকে তো দেখতেন, সেটা ওনাদের কাছে স্বাভাবিক ছিল, কিন্তু ভেতরের সৌন্দর্যটাই ছিল তাদের কাছে আসল বিষয়। সেই ভেতরের সৌন্দর্য দেখার মতো দৃষ্টি বা মানসিকতা তাদের মধ্যে ছিল। তার কারণ মহারাজার ধ্যান, মহারাজার যে উন্নত মানসিকতা, তার প্রভাব রাজ পরিবারের অন্তঃস্থলেও পড়েছিল। মাতা ঋষি গার্গীর কাছ থেকে আধ্যাত্মিক তর্কের শিল্প শিখেছিলেন। তার আধ্যাত্মিকতার শিক্ষা হয়েছিল গার্গী দেবীর কাছ থেকে, এবং জনক বাবা তার সঙ্গে এসব আলোচনায় যুক্ত হতেও খুব ভালোবাসতেন। এই আধ্যাত্মিক তর্কে জনক বাবা সবসময় সীতা মার সঙ্গে আলোচনা করতেন। প্রথমে তিনি সবসময় তর্ক শুরু করতেন, জনক বাবা সবসময় তর্ক শুরু করতেন এমন প্রশ্ন দিয়ে যা উত্তর দিতে মাতার সমস্যা হতো, কিন্তু তা খুব বেশি জায়গাটা চলেনি। শীঘ্রই তিনি মাতা গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন উত্তর দিতে শুরু করলেন, অথবা এমন ভাবে উত্তর দিতেন যেটা জনক বাবারও তার পরের প্রশ্নের উত্তর দেওয়াটা খুব কষ্টকর হয়ে যেত। এটা মীনাক্ষী মারা ভেতর থেকে সবই শুনতেন। তারপর এলো এমন একটা দিন যেদিন মাতা তর্কে জয়লাভ করলেন, এমন দার্শনিক প্রশ্ন তুললেন যার উত্তর জনক বাবা নিজেও দিতে পারলেন না। আমরা রান্নাঘরে ছিলাম এবং বিস্মিত হয়ে গেলাম যখন জানতে পারলাম যে জনক বাবা তার ছোট্ট এই কন্যাটির কাছে নত হয়ে বলেছিলেন যে তিনি এখনো সেই অবস্থাটির অনুভব করেননি যার কথা সীতামা বলছিল। এখন থেকে তুমি আমার শিক্ষক, তিনি তাকে বললেন। জনক বাবা সীতামাকে বললেন যে এখন থেকে তুমি আমার শিক্ষক। সীতামার কতটা অন্তর্দৃষ্টিপূর্ণ মনোভাব ছিল, সীতামার আধ্যাত্মিকতায় কতটা উন্নত ছিলেন, যে জনক বাবা যিনি এত বছর ধরে ধ্যান করে তার অন্তর্দৃষ্টি বাড়িয়েছিলেন, তিনিও সীতামাতার কাছে মাথা নত করেছিলেন। কিন্তু এই কথাগুলো আমরা রামায়ণে কখনোই পাইনি। রামায়ণ মানে আমরা রামের বিষয়, শ্রীরামচন্দ্রের বিষয়টাই বেশি করে জেনেছি। এখানে সীতামাকে উজ্জ্বল রাখা হয়েছিল, অথচ দেখুন সীতামাতার কত গুণ ছিল। আসলে নারী শক্তিকে বা নারী শক্তি উন্নত হোক এটা, বা নারী শক্তির প্রকাশ পাক, সেটা কোনো যুগেই কেউই বোধহয় চাননি। সবসময় নারীকে দাবিয়ে রাখতেই চেয়েছিলেন সবাই, এখনো তাই চলছে। যাক, আমি এবার আবার শুরু করি। এবার সীতামাতা উত্তর দিলেন জনক বাবার কথার, যে এ কথা কখনো বলবেন না পিতা, আমি শুধু আপনার কন্যা, সর্বদা আপনার কন্যাই থাকব। তিনি হাসলেন এবং বললেন, জনক বাবা, সীতা, তোমার মন বহুমুখী রত্নের মতো, অত্যন্ত গভীর, যা অধিকাংশ মানুষের চেয়ে শ্রেয়। তোমাকে এই মনটি সর্বদা বিশ্বের সেবায় ব্যবহার করতে হবে, এর বাইরে আর কোনো উদ্দেশ্য নয়। কখনো অহংকার করো না, এটাই বহু মানুষের, এমনকি বহু মহান শিক্ষকেরও পতনের কারণ। অহংকার পতনের মূল।
হয়তো এই কথাটি তখন থেকেই শুরু হয়েছে, যা এখন আমরা পড়ছি বইতে। এটা জনক বাবা সীতামাকে উপদেশ দিয়েছিলেন। অত্যন্ত সুন্দর চেহারা, উজ্জ্বল বুদ্ধি এবং কোমল হৃদয় সবই ছিল মাতার মধ্যে, কিন্তু তিনি যেন নিজের এই গুণাবলীর প্রতি সম্পূর্ণ উদাসীন বা অমনোযোগী ছিলেন। তার পোশাক ছিল সাধারণ, তার কথা ছিল বিনম্র। তিনি ভালোবাসতেন বনভূমির স্বাধীনতাকে, অবাধে ঘুরে বেড়াতে, প্রকৃতির অপরূপ প্রকাশগুলো অনুভব করতে এবং সেগুলি উপভোগ করতে। সীতামাতা রাজার কন্যা ছিলেন ঠিকই, কিন্তু উনি অতি সাধারণভাবে তার জীবনযাপন করতেন। তিনি বনে জঙ্গলে ঘুরে বেরিয়ে পশু পাখিদের সঙ্গে কথা বলে, গাছপালার দিকে তাকিয়ে যে সবুজের যে প্রকৃতির যে প্রাকৃতিক শোভা, সেই শোভাগুলোকে উপভোগ করতেই ভালোবাসতেন। সোমা আসার কয়েক বছর পর মাতা একা সময় কাটাতে শুরু করলেন। বনে ঘুরে বেড়াতেন, আর যখন আমরা বাকিরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতাম, যখন সবাই ব্যস্ত থাকতো, তখনই সীতামা বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতেন একা একা। যখনই খেয়াল হতো তিনি কোথাও নেই, তখনই সবাই উদ্বিগ্ন হয়ে পড়ত। সোমা সবসময় আমাকে আশ্বস্ত করত এবং নিজেই বনে গিয়ে তাকে খুঁজে আনত। একবার এমনই এক উপলক্ষে সুনয়না মা সীতাকে খুঁজছিলেন, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সুনয়না মা তখন মীনাক্ষী মার কাছে এসে সীতার খোঁজ জানতে চাইলেন, কিন্তু মীনাক্ষী মা তো জানতেন না কোথায় আছে, তাই তিনি না করলেন। বললেন, গত সন্ধ্যার পর থেকে আমি তাকে আর দেখিনি। অস্বস্তিতে সুনয়না মা বললেন, উর্মিলাও তাকে দেখেনি, আর সে আজ সকালের খাবারেও আসেনি। সে তো তাহলে অনেকক্ষণ ধরে নেই। তারপর সুনয়না মা সোমার কাছে জানতে চাইলেন যে উনি কোথাও দেখেছেন কিনা, কিন্তু সোমাও বললেন যে না, উনিও কোথায় দেখেননি। তবে তিনি তার সঙ্গে এটা বললেন যে আমার মনে হয় আমি জানি সীতামা কোথায় আছেন, আমি যাচ্ছি, দেখছি আমি ডেকে আনতে পারি কিনা। আমি তখন সোমার দিকে তাকালাম, মানে মীনাক্ষী মা তখন সোমার দিকে তাকালেন যে মানে কি বোঝাতে চাইছে। তো তখন সোমা বললেন যে সীতামা যখন বনের সৌন্দর্য অনুভব করতো এবং প্রাণীর সঙ্গে সময় কাটাতো, সে কিন্তু তখন কখনো একা যেত না, কিন্তু সবসময় নিজের বোনদের বা কোনো দাসীকে সঙ্গে নিয়ে যেত। কিন্তু যখন কোনো দেবদেবীর সঙ্গে ধ্যানে লিপ্ত হতো, তখন কিন্তু সীতামা তাদেরকে এড়িয়ে একাই চলে যেতেন। তো এবার সোমা বলছেন যে আমার বিশ্বাস আজ খুব ভোরেই সীতামা একা বনে চলে গেছেন। বলছেন যে আমি তাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। এবার সুনয়না মা বললেন যে সোমা, তাহলে তুমি খুব দ্রুত যাও এবং তাকে প্রাসাদে ফিরে আসতে বলো। তার কারণটাও বললেন যে আজ রাতে বেশ কয়েকজন ঋষি আসবেন, এর মধ্যে দেবী গার্গী ও অনুসূয়াও থাকবেন। সীতা তাদের সন্ধ্যার খাবার পরিবেশন করতে চাইবে এবং আজ সন্ধ্যায় তাদের সাথে আধ্যাত্মিক আলোচনায় বা তর্কে বসবে। তার প্রস্তুত হওয়া দরকার। সূর্য তো এখন প্রায় আকাশের মাঝামাঝি, দিনের আলো আর বেশিক্ষণ থাকবে না। ঋষিরা তো শীঘ্রই চলে আসবেন এবং সীতামা সবসময়ই তাদেরকে নিজের হাতেই পরিবেশন করতে অভ্যস্ত ছিলেন। এর জন্য সুনয়না মা খুব চিন্তিত হয়ে পড়লেন যে এখনো সীতামা আসছেন না, তাহলে এগুলি কখন হবে? ঋষিরা তো সব চলে আসছেন। মীনাক্ষী মা আবার সোমাকে সমু বলে ডাকতো। তো উদ্বিগ্ন ভাবে মীনাক্ষী মা সমুকে ডাক দিলেন, সমু। তো এই কথোপকথন চলে গেল। সোমা চলে গেলেন সীতাকে আনতে, খুঁজতে। তখন এর কিছুক্ষণ বাদেই আবার সুনয়না মা এসছেন, এসে আবার মীনাক্ষী মাকে জিজ্ঞেস করছেন যে সোমা আর সীতা ফিরে এলো কিনা। তখন মীনাক্ষী মা বলছেন যে না, তো ফিরে আসেননি। তখন সুনয়না মা ভাবছেন যে কি হতে পারে এটা। তো সুনয়না মা খুব চিন্তিত। তো তখন মীনাক্ষী মা বলছেন সুনয়না মাকে যে আমি কি যাব, একবার গিয়ে ভেতরে গিয়ে দেখবো বনের ভেতরে যে কি হলো,
বা কোনো প্রাণীর কি কোনো সাহায্যের প্রয়োজন হয়েছে কিনা। তো তখন সুনয়না মা বলছেন হ্যাঁ এটা হতে পারে, কারণ সবাই ওনারা সবাই জানতেন যে সীতা প্রাণীদের প্রতি যত্নের কথা এটা জানতেন। যদি কোনো প্রাণী বা হতো বা আক্রান্ত হতো, সীতা তার দেখাশোনা করত, এবং যতক্ষণ না তিনি তার সাধ্যমতো কিছু করতে পারতেন ততক্ষণ তিনি ফিরতেন না। তাই সুনয়না মা বলছেন হ্যাঁ যাও মীনাক্ষী, এবং তাড়াতাড়ি তাদের ফিরে আসতে বলুন। এবার মীনাক্ষী মা তো জঙ্গলে যাওয়ার জন্য রওনা হচ্ছেন। এবার মীনাক্ষী মা বলছেন যে আমার জঙ্গলে আসা যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল বেশ কয়েক বছর, কারণ এখন সাধারণত সময় মাতার সাথে হাঁটা পথে যেত। তাই আমি খুব সাবধানে গাছের ঝোপের মধ্যে ঢুকলাম এবং সরু পথ দিয়ে এগুলাম। তাদের ডাকলাম, প্রথমে শান্ত কণ্ঠে, তারপর আরো জোরে। সোমা, মাতা, কোনো উত্তর ছিল না। আমি আরো গভীর বনের মধ্যে ঢুকতে ঢুকতে ডাকতে থাকলাম। অবশেষে আমি সোমাকে দেখতে পেলাম। সোমা এগিয়ে আসছে, কিন্তু সে একা ছিল। আমি তখন আতঙ্কের সাথে জিজ্ঞেস করলাম, মানে মীনাক্ষী মা জিজ্ঞেস করছেন সোমাকে যে মাতা কোথায়? সুনয়না মা আমাদের তোমাদের দুজনকে খুঁজে আনতে পাঠিয়েছেন। তখন সোমাকে দেখে মীনাক্ষী মা একটু উদ্বিগ্ন হয়ে গেল, কারণ যে হাসি সবসময় সোমার মুখে লেগে থাকতো তাও উধাও হয়ে গিয়েছিল। তার জায়গায় ছিল উদ্বেগের ছাপ। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং তার কণ্ঠস্বর সামান্য কাঁপছিল। তখন সোমা উত্তর দিলেন যে তিনি গভীর ধ্যানে মগ্ন। আমার মনে হয় তিনি খুব উচ্চ অবস্থায় প্রবেশ করেছেন এবং আমি তাকে ফিরিয়ে আনতে পারছি না। আমি আগের আসার পর থেকে তিনি একবারও নড়েননি এবং পাথরের মতো সেখানেই বসে আছেন। তাড়াতাড়ি তুমি রাজপ্রাসাদে ফিরে যাও এবং জনক বাবাকে আসতে বলো, আর আসার সময় জল নিয়ে এসো। সীতামা এত ছোট্ট বয়সেই এমন ভাবে ধ্যানে নিমগ্ন হয়ে গেছেন, আর এতটা সময় ধরে উনি ধ্যান করছেন যে উনি পাথরের মতো একদম স্থির হয়ে গেছেন। কোনো কথা না বলে আমি দ্রুত শব্দ করে এবং যত দ্রুত সম্ভব পারছিলাম কাটা ঝোপ এবং ঘন ঝোপের মধ্য দিয়ে পথ তৈরি করে দৌড়াচ্ছিলাম। বনের প্রান্তের কাছে পৌঁছতেই কিছু একটা আমার পোশাক টেনে ধরলো এবং আমি নিজেকে আটকাতে পারার আগেই মাটিতে পড়ে গেলাম এবং গোড়ালিটা মুচকে গেল। মীনাক্ষী মা বলছে, আমার চোখে জল ভরে এলো। এখন তো আমাকে থামলে হবে না, আমাকে অবশ্যই রাজপ্রাসাদে গিয়ে পৌঁছতেই হবে। তো উনি তখন সীতামাতাকে স্মরণ করে বলছেন, মাতা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি দেও। আমি প্রার্থনা করে নিজেকে নিজের পায়ে দাঁড় করালাম এবং অনেক কষ্টে প্রাসাদের দিকে চললাম। সেখানে আমার কিরণের সাথে দেখা হলো। সে রান্নাঘরের এলাকা থেকে বেরিয়ে আসছিল। গত অধ্যায়ে আমরা কিরণ সম্পর্কে জেনেছি যে কিরণ পশুদের যত্ন করেন এবং সীতামার সঙ্গে কিরণের প্রায়শই কথা হয়। সীতামা কিরণকে পশুদের কিভাবে যত্ন করতে হয় তার উপদেশ দেন। তো সেই কিরণকে মীনাক্ষী মা পেলেন। কি হয়েছে মীনাক্ষী? সে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো। কিরণ জিজ্ঞেস করছে, তুমি খুঁড়িয়ে চলছো কেন? তুমি কি আহত? আমি মাথা নাড়লাম। আমাকে অবশ্যই জনক বাবাকে খুঁজে বের করতে হবে। তুমি জানো তিনি কোথায়? রাজকীয় কক্ষে তার অতিথিদের সাথে। তারা সবাই এসে পৌঁছেছেন। তারা সন্ধ্যার খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সবাই মাতার জন্য অপেক্ষা করছেন। কিরণ থামলো এবং তারপর আমার পায়ের দিকে তাকিয়ে বলল, কিন্তু তোমার পায়ে কি হয়েছে? তুমি খুঁড়িয়ে চলছো কেন? তোমার যদি জনক বাবাকে প্রয়োজন হয় তাহলে আমি একজন দাসীকে তার কাছে পাঠাতে পারি। না না, মীনাক্ষী মা তখন উত্তর বললেন যে না না, আমি ঠিক আছি, কিন্তু আমাকে রাজার কাছে যেতেই হবে। বিদায় নিয়ে আমি রাজকক্ষের দিকে খুঁড়িয়ে চলার যথাসাধ্য চেষ্টা করলাম। আমি কাছে আসতেই তার কণ্ঠস্বর শুনতে পেলাম, কিন্তু দরজার কাছে পৌঁছতেই থেমে গেলাম। এর আগে কখনো আমাকে না ডাকলে আমি সেই ঘরে ঢুকিনি। রাজার অনুমতি ছাড়া মীনাক্ষী মা কখনোই তার আগে ওই ওই ঘরে ঢোকেননি। ভেতরে ঢোকার জন্য ভেতরে ঢোকাটা আমার জন্য ধৃষ্টতা হবে, কিন্তু জনক বাবাকেও তো প্রয়োজন। তো মীনাক্ষী বাবা ভাবছেন যে আমি এখন কি করব। এবার কয়েক ধাপ পিছিয়ে গিয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না
তখন উনি শুনছেন যে জনক বাবা মীনাক্ষী মাকে ডাকছেন। আমি ঘরে ঢুকে জনক বাবা এবং সমবেত যে ঋষিরা ছিলেন তাদেরকে সবাইকে প্রণাম করার সময় মীনাক্ষী মা তো পায়ে ব্যথা পেয়েছেন, তো ওনার পাটাকে ঠিক করার উনি চেষ্টা করছিলেন, ঠিক করে দাঁড় করাবার। কিন্তু জনক বাবা সেটা দেখে নিয়েছেন। জনক বাবা জিজ্ঞেস করলেন যে তোমার কি হয়েছে মীনাক্ষী, তুমি কেন খুঁড়িয়ে চলছো? তখন মীনাক্ষী মা বললেন কিছু না, সোমা আপনাকে বনের মধ্যে যেতে বলেছেন, তিনি মাতা সীতার সঙ্গে আছেন এবং বলেছেন যে আপনার ওখানে যাওয়াটা খুব দরকার। কিছু কি ভুল হয়েছে? তিনি চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন। তখন জনকবাবু বললেন যে কিছু কি ভুল হয়ে গেল, কেন হঠাৎ করে আমাকে এভাবে যেতে বললো? আমি জানি না, তিনি বলেছেন এটা জরুরি। মীনাক্ষী মা বলছেন যে আমি জানি না, সোমা বলেছেন যে যাওয়াটা জরুরি। তখন জনক বাবা তো ধ্যান করতেন, কাজে এবার জনক বাবা চোখ বন্ধ করে কয়েক মিনিট এভাবেই থাকলেন। তারপর চোখ খুলে বিড়বিড় করে বললেন, আমি যা ভেবেছিলাম তাই। বহুদিন ধরে এই দিনটিরই ভয় করছিলাম, যেদিন সে মনে করবে সে কোথা থেকে এসেছে। দেখুন, সীতামাতা বসে আছেন এক জায়গায়, বসে ধ্যানে মগ্ন। জনক বাবা রাজপ্রাসাদে, সেখানে জনক বাবার কিরকম দিব্য দৃষ্টি হয়েছে যে জনক বাবা চোখ বন্ধ করে সীতামাতাকে দেখেই বলে দিতে পারছেন যে সীতামাতার অবস্থাটা কি। বন্ধুরা, এটা তো ধ্যান ছাড়া কখনোই সম্ভব নয়, এবং এটা শুধু মানে একদিন দুদিন ধ্যান করলাম তা নয়, বছরের পর বছর ধ্যান করে তারপর হয়তো বা এমন দিব্য দৃষ্টি পাওয়া যায়। বছরের পর বছর এই ধ্যান করলে এই দিব্য দৃষ্টি পাওয়া যায়। তো বন্ধুরা, আমরা যে রামায়ণ পড়ি বা বিভিন্ন ধরনের সিরিয়ালও হয় রামায়ণ নিয়ে, বা হয়তোবা সিনেমাও হয়েছে রামায়ণ নিয়ে, কিন্তু সেই রামায়ণে এই দিকগুলোর কোনো উল্লেখ নেই। কিন্তু রাম রাবণের যুদ্ধ, রাম সীতাকে তুলে নিয়ে গেছে, এটাই হচ্ছে রামায়ণের আসল মূল বিষয়। এটাই রামায়ণেও এগুলোই বলা হয়েছে। রামায়ণে কিন্তু ধ্যানের কথা, এই যে সীতা এভাবে ধ্যানমগ্ন বা জনক রাজা যে ধ্যান করতেন বা তার যে দিব্য দৃষ্টি ছিল, এগুলো কিন্তু রামায়ণেও লেখা নেই। আর রামায়ণের যত পরবর্তী সংস্করণ আসছে সেগুলো তো অর্ধেকটা হয়তো বা ঠিক, বাকি অর্ধেকটা হয়তো বা মন গড়া কাহিনী। তো সেই মন গড়া কাহিনীতে এই ধ্যানের উল্লেখ কোথাও নেই। ধ্যান যে মানব জীবনে একটা কত বড় জিনিস, মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে ধ্যান যে কতটা সাহায্য করতে পারে তার উল্লেখ কিন্তু রামায়ণে নেই। অথচ দেখুন, রামায়ণের প্রধান চরিত্র সীতা, তিনি কিভাবে ধ্যান, আমরা হয়তো বা পরবর্তীতে জানবো যে শ্রীরামচন্দ্র ধ্যান করতেন। এখন রামায়ণ আমাদের কাছে একটা গল্প কাহিনী হয়ে গেছে। এটার যা সত্যতা এগুলো কিছুই আর এখন নেই। আমরা জানি যে সীতামার অগ্নি পরীক্ষা নিয়েছিলেন রামচন্দ্র, সেটাও আদৌ কতটা সত্যি সেটা আমরা জানতে পারবো মীনাক্ষী মার চোখ দিয়ে। এটা পরবর্তী আরো আরো পরবর্তী অধ্যায়গুলোতে আসবে, এবং পরবর্তী অধ্যায়গুলোতে আমরা দেখব যে সত্য কাহিনীর সঙ্গে আমাদের লেখা রামায়ণের কতটা মিল বা অমিল আমরা আমরা খুঁজে পাই। যেমন এই জিনিসটা আমরা কোথাও পাইনি, সীতার ধ্যান, সীতার পিতা জনক বাবার ধ্যান, বা মিথিলার রাজ পরিবার এত সুন্দর ছিল, এত আনন্দে ছিল, এত সহজ সরল একটা জীবনযাপন ছিল। দেখুন, এত দূর অব্দি আমি পড়ে ফেললাম, আমি কিন্তু কোথাও মিথিলা রাজ্যে কোনো রাজত্ব নিয়ে অন্য রাজ্যের সঙ্গে যুদ্ধ, মারামারি, হানাহানি, কাটাকাটি এসব কিন্তু দেখলাম না। ওনারা ধ্যান এবং সরলতা নিয়েই কিন্তু জীবনযাপন করে গেছেন। তাহলে বন্ধুরা, দেখি আমরা এবার সীতামাতা ধ্যানে, এত ধ্যানে মগ্ন, এবার কি হলো। এবার জনক বাবা চোখ বন্ধ করে কয়েক মিনিট এভাবেই থাকলেন, তারপর চোখ খুলে বিড়বিড় করে বললেন, আমি যা ভেবেছিলাম তাই। বহুদিন ধরে এই দিনটিরে ভয় করছিলাম, যেদিন সে মনে করবে সে কোথা থেকে এসেছে।
জনক বাবা সমবেত ঋষিদের কাছ থেকে নিজেকে ক্ষমা চেয়ে নিলেন এবং উষা, আরেকজন দাসী, তাকে বললেন যে তুমি রাতের খাবারটা পরিবেশন করে দাও। তারপর জনক বাবা 4 জন প্রহরী এবং গার্গী মাতাকে নিয়ে মশাল ভাড়া করে অন্ধকারের দিকে চলে যাচ্ছিলেন। তখন মশাল নিয়ে অন্যান্য দাসরা পেছন পেছন যাচ্ছে। আমি যথাসাধ্য খুঁড়িয়ে খুঁড়িয়ে একটি ঝুড়িতে কয়েকটি ফল সংগ্রহ করতে এবং একটি ছোট কলসি জল ভরতে গেলাম। আমার গোড়ালি তখন টনটন করছিল। সেই ব্যথা নিয়ে আমি তাকে সেখানে নিয়ে গেলাম এবং সোমার সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু সীতামাতা সেখানে ছিলেন না। তো সোমাকে ডাকতে সোমা এবার বেরিয়ে এলো। বেরিয়ে এসে সেখান থেকে আমাদেরকে নিয়ে গেল সীতামাতা যেখানে। আমরা গিয়ে দেখলাম সীতামাতা মানে একটা পুকুরের মধ্যে পদ্ম ফুলের মতো স্থির হয়ে বসেছিল। তার মধ্যে সামান্যতম স্পন্দনটুকুও ছিল না। আমরা চিন্তা করুন, পুকুরের জলের মধ্যে সীতামাতা বসে আছেন পদ্ম ফুলের মতো স্থির হয়ে। মানে তিনি কতটা উচ্চ মানের, আপনি চিন্তা করুন, আপনারা চিন্তা করুন বন্ধুরা। আমি তাকে এমন অবস্থায় কখনো দেখিনি এবং আমার হৃদয় কেঁপে উঠলো এই ভেবে যে সে হয়তো আমাদের ছেড়ে চলে গেছে। আমার মুখ থেকে একটা কান্না বেরিয়ে এলো, কিন্তু সোমা আমাকে শান্ত করার জন্য আমার হাতটা ধরলো। সোমা তখন জনক বাবাকে ফিসফিস করে বলছেন তার মধ্যে কোনো শ্বাস নেই। আমি ঠিক দুপুরের পরেই এসেছিলাম, কিন্তু সে সকাল থেকেই নিখোঁজ ছিল এবং আমার সন্দেহ যে সীতামাতা সকাল থেকে এই অবস্থাতেই আছেন। সোমা এবং আমি একটু দূরে সরে গেলাম, কারণ জনক বাবা একটা মন্ত্র উচ্চারণ করে ধ্যানে বসলেন আর ঋষি গার্গী বৈদিক স্তোত্র পাঠ করা শুরু করলেন। তিনি নীরব নীরব ধ্যানে এবং ঋষি গার্গীর স্তোত্র পাঠ করতে করতে বেশ কয়েক ঘন্টা কেটে গেল, কিন্তু তবুও সীতার কোনো নাড়াচাড়াই লক্ষ্য করা গেল না। তখন জনক বাবা উঠে আমাকে সব ঋষিদের ডেকে আনতে বললেন। তিনি খুব শান্ত স্বরে বললেন, আমি তাকে ফিরিয়ে আনতে পারছি না, হয়তো আমরা সম্মিলিতভাবে তাকে ফিরিয়ে আনার জন্য তাকে অনুরোধ করতে পারবো। জনক বাবাও ধ্যান করে এবং গার্গী দেবীও বৈদিক স্তোত্র পাঠ করেও সীতামাতাকে ফিরিয়ে আনতে পারছেন না। আমিও নতুন নতুন এই ধ্যানে এসে আমি অনেক কিছু জানতে পারছি। এই ধ্যান আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং যা শিখিয়েছে তা নিঃসন্দেহে আমার জন্য ভালো, আমার মন মানসিকতার জন্য ভালো, এটা আমি বলবো। কিন্তু এই ধ্যানকে রামায়ণের কোথাও উল্লেখ করা নেই। শুধু ঋষিরা ধ্যান করতেন, ঋষিরা বেদসূত্র পাঠ করতেন, বাস এইটুকুনি, ঋষিরা হোমযজ্ঞ করতেন, বাস এইটুকুনি। আমার অবস্থা দেখে সোমা সেখানেই আমাকে থাকতে বললেন। মীনাক্ষীমা বলছেন, সেই 2 জন প্রহরীকে মশাল জ্বালিয়ে নিয়ে প্রাসাদে ফিরে গেল। ঋষিরা কি ঘটেছে তা তো কিছুই জানতে পারছেন না, শুধু খালি এটা বুঝলেন যে মহারাজা তো ওনাদেরকে কোনো ব্যাখ্যা দেওয়া ছাড়াই এখান থেকে চলে গেছেন, এখনো ফিরে আসেননি, অনেক দেরি হয়ে যাচ্ছিল। ঋষিরা অবসর নিতে চাইছিলেন, মানে বিশ্রামে যাবেন সেরকম ভাবছিলেন। তো এই একটা পরিস্থিতিতে ঋষিরা কিন্তু কেউ মানে প্রসন্ন ছিলেন যে সেরকম না, কিন্তু একটু বিরক্তিরই প্রকাশ করছিলেন। কিন্তু যখন সময় এলেন ওনাদের কাছে এবং এসে যখন খুব দুঃখিত কণ্ঠে বললেন যে সীতামার অবস্থার কথা, এবং যখন বলছেন যে মহারাজ তো তাকে ফিরিয়ে আনতে পারছেন না একা, এবং মহারাজ আপনাদেরকে সেখানে যেতে বলছেন, অনুরোধ করেছেন, তখন ওনারা হয়তো বা কিছুটা বুঝেছেন পরিস্থিতিটা, বুঝে তারপর সেখানে যেতে সম্মতি হলেন এবং তারা ওখানে গেলেন সোমার সাথে। এবার সোমা তো তাদের জঙ্গলে নিয়ে গেলেন, যেখানে জনক বাবা এবং ঋষি গার্গী দেবী সীতার পাশে ধ্যান করছিলেন। তখনও কিন্তু জনক রাজা আর গার্গী দেবী আবার
সীতামার পাশাপাশি ধ্যান করছিলেন। কিছু কর্মচারী তাদের সঙ্গে ছিল, যারা মশাল কুষাণ এসব নিয়ে এসেছেন। 6 জন ঋষি সীতাকে ঘিরে একটি অর্ধবৃত্ত তৈরি করলেন। এবার ঋষিরা কি করলেন, একটা অর্ধবৃত্তাকারে সীতার চারিদিকে বসলেন এবং বৈদিক মন্ত্র পাঠ করতে শুরু করলেন। তারা ধ্যান করলেন, তারপর তাদের উপলব্ধি নিয়ে আলোচনা করলেন, তারপর আবারও ধ্যান করলেন, আবারও আলোচনা করলেন। এক সময় জনক বাবা কি করলেন, তাদের সঙ্গে ধ্যান আলোচনায় অংশগ্রহণটা বন্ধ করে দিলেন। কেন বন্ধ করলেন? কারণ জনক বাবাও তখন সীতার মতো ওই উচ্চ অবস্থায় পৌঁছে গেছেন, যেখানে একদম পাথরের মতো স্থির হয়ে বসে রয়েছেন, কোনো নাড়াচাড়া নেই, কোনো শ্বাস ছাড়াই যেন মনে হচ্ছে যে উনি বসে আছেন। এইভাবে পুরো রাত কেটে গেল। মীনাক্ষী মার তো পায়ে যন্ত্রণা, কাজে মীনাক্ষী মা একটা গাছের সাথে হেলান দিয়ে অর্ধ নিদ্রিত অবস্থায় শুয়ে আছেন এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার পায়ের ব্যথাও বাড়তে লাগলো। তো তখন সোমা কি করলে, যে সোমা মীনাক্ষী মার এই অবস্থা দেখে এবার ভাবছে কি করবে। তো এবার সোমা নিজের শালটাকে ছিঁড়ে মীনাক্ষী মার পায়ের চারিদিকে একটা ব্যান্ডেজের মতো একটা করে দিলেন। এতে ব্যথা একটু একটু কমলো, তাতে হয়তো বা মীনাক্ষী মার চোখটা লেগে গেছিল। এবার যখন ভোর হয় সময়, তখন পাখিরা যখন ডাকে, তখন আবার মন্ত্রপাঠ শুরু হয়েছে। একটা শব্দের একটা শৃঙ্খল একটা তৈরি হচ্ছে পাখিদের পূজন আর ঋষিদের মন্ত্রপাঠের মাধ্যমে। তখন মীনাক্ষী মা বলছেন যে এই সময় আমি একটা অলৌকিক দৃশ্য দেখলাম, যে ভোরের প্রথম আলোতে বনের যে সবুজ ভূমি, তাতে যেন একটা আলো ঝলমল করছিল, আর বনের মধ্যে যেন একটা আভা একটা ছড়িয়ে পড়ছিল। এই অত্যন্ত অস্বাভাবিক সমাবেশ দেখতে রাতে অনেক ছোট প্রাণী আমাদের কাছাকাছি এসেছিল। মনে হলো আমরা সবাই যেন একটা অন্য জগতে জেগে উঠেছি, আমাদের পৃথিবীর চেয়েও সুন্দর যেন কোনো একটা জগতে। আমি সীতার দিকে তাকালাম, আশা করছিলাম যে তিনি পৃথিবীতে ফিরে এসেছেন, কিন্তু তিনি ধ্যানের ভঙ্গিমাতে রয়ে গেছেন। এবং জনক বাবাও তখন গভীর ধ্যানে মগ্ন। মন্ত্রপাঠ কিছুক্ষণ চলল এবং যখন তা বন্ধ হলো, ঋষিরা আগের রাতে তাদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা শুরু করলেন। তো ঋষিরা মন্ত্রপাঠ করছেন, ধ্যান করছেন, কিন্তু কিছুতেই তো আর কিছু হচ্ছে না। তখন ঋষিরা যখন ভোর হয় সময়, তখন ঋষিরা ধ্যান শেষ করে আবার তাদের একটা অভিজ্ঞতা নিয়ে তারা আলোচনা করছেন। এর মধ্যে একজন ঋষি বলছেন যে আমি এমন একটা সুর শুনেছি যেটা উনি কখনো শোনেননি। ঋষি বলছেন যে আমি ধ্যানের মধ্যে এমন একটা সুর শুনেছি যেটা উনি কখনোই শোনেননি। তখনই যেন মনে হলো যে জনক বাবা ধীরে ধীরে চোখটা খুলছেন এবং তার মুখে একটা আনন্দ ফুটে উঠেছে। তিনি মনোযোগ দিয়ে শুনছিলেন ঋষিরা তাদের কি কি কথা বলছেন, কি কি অভিজ্ঞতার কথা বলছেন। তখন মীনাক্ষী মা বলছেন যে আমি যেন একটা নাড়াচাড়া দেখলাম, মানে সীতামাতা একটু যেন নড়ে বসলেন। সবাই তার এই সূক্ষ্ম নাড়াচাড়াটি লক্ষ্য করলো এবং সকলের দৃষ্টি সীতামাতার দিকে পড়ায়। তখন পরিবেশটা শান্ত হয়ে গেল। ঋষিরা যে আলোচনাটা করছিলেন সেটা ওরা বন্ধ করে দিলেন, পরিবেশটা শান্ত হয়ে গেল। তো মীনাক্ষী মা দেখছেন যে সীতামা কিছুক্ষণ চোখ খুলেননি, কিন্তু অবশেষে তার চোখ আস্তে আস্তে করে করে খুললো এবং তার প্রথম দৃষ্টি পড়লো জনক বাবার উপর এবং তার মুখে একটা অপার ভালোবাসা ফুটে উঠল। তিনি তখন বললেন যে আপনি এখানে পিতাজি, আপনি এখানে। এই মুহূর্তের আগে তিনি কোনো কথা বলেননি, কিন্তু জনক বাবার কথা বলছে, কিন্তু তিনি মাথা নেড়ে খুব ধীরে ধীরে বললেন যে আমরা সবাই এখানে আছি, তুমি আমাদের কাছে আসতে পারোনি, তাই আমরা তোমার আনন্দের ভাগিদার হতে তোমার কাছে এসেছি। সীতা তখন চারিদিকে তাকালেন এবং সবাইকে দেখতে পেলেন।
মানে তখন বুঝতে পারছেন না যে ঠিক কি ঘটেছে। তখন জনক বাবা ব্যাখ্যা করছেন যে তুমি গতকাল সকালে এসেছিলে এখানে এবং গভীর ধ্যানে মগ্ন হয়েছিলে। সোমা তোমাকে ফিরিয়ে আনতে পারিনি, আমিও পারিনি। আমি গতকাল এখানে আসা ঋষিদের এই জায়গায় নিয়ে এসেছি যেখানে তুমি আছো। কিছুক্ষণ সবাই নীরব হয়ে বসে রইলেন। তখনও তাদের ভেতরের যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেগুলো সবাই উপভোগ করছে। তখন সীতামাতা কি করলেন, ওই যে ফলের ঝুড়ি আর জল নিয়ে এসেছিলেন সেটাকে দেখলেন, দেখে তারপর সীতামাতা বলছেন যে আমাকে ক্ষমা করে দেবেন, আমি তো গতকাল সন্ধ্যায় আপনাদেরকে পরিবেশন করতে পারিনি, তো আপনারা এখন একটু জল আর একটু ফল খান। তো সীতামাতা দিলেন। তারপর জনক বাবা প্রহরীদের সবাইকে সকালের খাবারের জন্য রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যেতে বললেন, যে আপনারা যান, আমি শীঘ্রই আপনাদের সঙ্গে এসে যোগ দিচ্ছি। তো এবার মীনাক্ষী মা বলছেন, আমি যখন ওঠার জন্য মানে নিজেকে যখন গাছতলা থেকে ওঠানোর চেষ্টা করছিলাম তখন যন্ত্রণায় আমি কুঁকড়ে গেলাম একদম। মাতা এটা লক্ষ্য করলেন এবং আমাকে সোমার সাথে পেছনে থাকতে বললেন, বললেন যে তিনি কিছু ওষুধ লাগিয়ে দেবেন। এবার অন্যরা চলে যাওয়ার পর জনক বাবা সীতা মাতাকে খুব আস্তে জিজ্ঞেস করছেন, কোথায় গিয়েছিলে আমার মেয়ে? আমি তোমাকে এখানে বা অন্য কোথাও খুঁজে পাইনি। তখন সীতামাতা খুব সহজভাবে উত্তর দিলেন, তার কাছে। এবার জনকবাবু জিজ্ঞেস করলেন, কার কাছে? যাকে আমি বিয়ে করব তিনিই আমাকে ফিরিয়ে এনেছেন। যখন তিনি শীঘ্রই আমাদের পুনর্মিলন হবে এই কথা উচ্চারণ করলেন, তখনই এই শরীরটা ফিরে এলো। যখন শ্রীরামচন্দ্র তাকে আশ্বাস দিলেন যে খুব শীঘ্রই আমাদের পুনর্মিলন হবে, তখনই সীতামাতার আস্তে আস্তে ধ্যান থেকে বেরিয়ে আসতে লাগলেন। সীতামাতার যে আমরা চরম দুঃখিনী সীতামাতা বলে থাকি, সেটা কিন্তু নয়। আসলে সীতামাতা কিন্তু লাচার ছিলেন না, যেটা ওনাকে দেখানো হয়েছে রামায়ণের প্রতিটা খণ্ডে খণ্ডে, সেরকম কিন্তু আদৌ সীতামাতা ছিলেন না। তো চলুন দেখি তারপর কি হলো। আবার বেঁচে উঠলাম, তিনি না পৌঁছালে আমি মহাজীবনের বিশাল সাগরে মিশে যেতাম। মানে রামচন্দ্র এসে যখন তাকে আশ্বাস দিলেন তারপর তিনি আবার বেঁচে উঠলেন। মানে ধ্যানে উনি এমন অবস্থায় চলে গেছিলেন যে উনি হয়তো বা মহাজীবনের বিশাল সাগরেই মিশে যেতেন। তখন জনক রাজা বলছেন, তিনি আপনাকে এই পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য আমি চিরকাল তার প্রতি কৃতজ্ঞ থাকব। তখন জনক বাবা আবার বলছেন যে আমি ভয় পেয়েছিলাম যে আপনি পরম সত্তায় বিলীন হয়ে যাবেন এবং আমার সীতামা আর আমার সঙ্গে থাকবে না। আমি এখনো সেটার জন্য প্রস্তুত হইনি। জনক বাবা জানতেন যে সীতামাতা থাকবেন না এখানে, সীতামাতা এখানে রাজ্য শাসন করবেন না, সবকিছুই জানতেন জনক বাবা, কিন্তু তারপরেও জনক বাবার মন তখনও প্রস্তুত ছিল না সীতামাতাকে ছাড়ার জন্য। সীতা হাসলেন, আপনি জানেন যে আপনার অনুমতি না নিয়ে আমি চলে কোথাও যাব না। আপনি আমাকে এই পৃথিবীতে ডেকে এনেছেন, আপনিই আমাকে মুক্তি দেবেন। এই প্রতিজ্ঞা সীতা সেদিন বনে তার বাবার কাছে করেছিলেন। সীতা বলেছিলেন যে আপনি যখন আমাকে ডেকে এনেছেন আপনি আমাকে মুক্তি দেবেন, আমি আপনার অনুমতি ছাড়া কোথাও যাব না। জনক বাবা হাসলেন, হেসে বললেন, চলুন তাহলে আমরা রাজপ্রাসাদের দিকে যাই, অতিথিদের সঙ্গে গিয়ে আমরাও সেবা করি। তখন সীতামা বলছেন যে আপনি এগিয়ে যান পিতাজি, আমাকে প্রথম মীনাক্ষীর আহত গোড়ালি দেখতে হবে। তিনি যখন জনক বাবা যখন চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন তখন সীতামা একটা অর্থপূর্ণ হাসি দিয়ে হাসি দিয়ে বললেন, আমি দেখছি আপনিও সেই আনন্দময় সাগরে ডুব দিয়েছিলেন।
মানে ধ্যানের মাধ্যমে জনক বাবাও যে সেই সাগরেই ডুবেছিলেন সেটা সীতামা জনক বাবাকে দেখে বুঝতে পেরেছিলেন, বা হয়তোবা দিব্য দৃষ্টি দিয়ে বুঝতে পেরেছিলেন, বা হয়তোবা ধ্যানের মাধ্যমে বুঝতে পেরেছিলেন। যেভাবেই হোক, ধ্যানের মধ্য দিয়েই তো এটা হয়, ধ্যানের মধ্য দিয়েই উনি বুঝতে পেরেছিলেন। তিনি প্রমাণ করলেন এবং খুব গম্ভীরভাবে উত্তর দিলেন, গত রাতে তোমার উপস্থিতিতে আমি যে অভিজ্ঞতা লাভ করেছি তা কোনো ঋষি সঞ্চয় করতে পারেননি। এবার জনক বাবা সীতামাকে আপনি করে বলছেন, আপনি যদি আমার মেয়ে না হতেন তবে আমি। তখন জনক বাবা সাথে সীতামাতা সাথে সাথে জনক বাবাকে চুপ করিয়ে দিয়ে বললেন, আর কিছু বলবেন না পিতাজি, গত রাতে আপনার কাছে যা এসেছিল তা আপনার বহু বছরের প্রচেষ্টার ফল। মীনাক্ষী মা তো শুধু ওনাদের কথোপকথনটা আমাদের কাছে বর্ণনা করেছেন, কাজেই জনক রাজার কাছে কি এসেছিল বা এটা জনক রাজাও বলেননি, সীতামাতাও বলেননি, তাই এটা মীনাক্ষী মার পক্ষেও জানা সম্ভব নয়। তাই এটার বিশ্লেষণ আমি করতে পারবো না, বা বইতেও লেখা নেই। শুধু এটাই লেখা আছে যে গত রাতে আপনার কাছে যা এসেছিল তা আপনার বহু বছরের প্রচেষ্টার ফল। তার মানে এমন অমূল্য কিছু এসেছিল। জনক বাবা তাকে ছেড়ে যেতে অনিচ্ছুক মনে হলো, কিন্তু মাতা হেসে বললেন, চিন্তা করবেন না পিতাজি, আমি আপনাকে কথা দিয়েছি আমি এখান থেকে কোথাও যাব না। তাহলে আমি আমাদের অতিথিদের দেখতে যাচ্ছি, কিন্তু বেশি দেরি করো না, তোমার মা তোমাকে দেখার জন্য উৎসুক হয়ে আছে। তিনি চলে যাওয়ার পর মাতা সোমাকে কাছের একটি পথ দেখিয়ে দিলেন এবং সেখানে একটা গাছ পাওয়া যায় সেটার বর্ণনা দিলেন। তারপর তিনি সোমা যে মীনাক্ষী মার পায়ের মধ্যে ব্যান্ডেজটা করে দিয়েছিল সেটা খোলার জন্য মীনাক্ষী মার পায়ে হাত দিতে গেলেন। তখন মীনাক্ষী মা বললেন, দয়া করে মাতা এমন কিছু করবেন না, আমি আর একটুখানি বিশ্রাম নিলেই আমি ঠিক হয়ে যাব। তো তখন সীতা মা বলছেন যে আপনি তো সারা রাতি বিশ্রাম নিয়েছেন, তারপরেও দেখুন তো দেখি ফোলাটা, এই ওষুধটা সাহায্য করবে আমার গোড়ালি। তখন মীনাক্ষী মা দেখছেন যে মীনাক্ষী মার গোড়ালিটা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে এবং যন্ত্রণা হচ্ছিল প্রচুর। তখন আবার মীনাক্ষী মা বলছেন, আমি তো আপনার দাসী, আপনি দয়া করে আমার পায়ে হাত দেবেন না। এই বলে পা সরাতে গেছিলেন মীনাক্ষী মা। তখন সীতামা কি করলেন, তার পা ধরে যে ফোলা গোড়ালিটা ছিল সেটাতে আলতো করে হাত বুলিয়ে দিলেন, বললেন, আমি হলাম জগতের সেবিকা মীনাক্ষী, আমার কাছে উপায় থাকতে আমি তোমার ক্ষতের যত্ন নেব না কেন? এই দুর্ঘটনার জন্য আমি দুঃখিত মাতা। মীনাক্ষী মা বলছেন, আমি কোনোভাবেই আপনাকে কষ্ট দিতে চাই না। তখন সীতামা বলছেন, দুঃখিত কিসের জন্য মীনাক্ষী, তুমি যে হোঁচট খেয়েছো সেটা তো তোমার দোষ নয়। তো তখন মীনাক্ষী মা বলছেন, এটা আমার দুর্ভাগ্য মাতা যে আমি হোঁচট খেয়েছি, যে দুর্ভাগ্য জন্ম থেকেই আমাকে অনুসরণ করে আসছে। মীনাক্ষী মা তো ওই দুর্ভাগ্যই মনে নিয়ে বসে আছেন, বলছেন যে আমি যে হোঁচট খেয়েছি এটাও আমার দুর্ভাগ্যের জন্যই হয়েছে, যে দুর্ভাগ্য আমাকে জন্ম থেকেই অনুসরণ করছে। তখন সীতামাতা বললেন, দুর্ভাগ্য? তো এটা বলে সীতামাতা মীনাক্ষী মার দিকে তাকালেন এবং বললেন, ও আচ্ছা, ওই অভিশাপ, এটা সত্যি, কিন্তু তোমার তো তাতে নতি স্বীকার করার কোনো কারণ নেই। তখন তো মীনাক্ষী মা আরো আশ্চর্য হয়ে গেলেন, অভিশাপ? মীনাক্ষী মা তো এতদিন জানতেন দুর্ভাগ্য, এখন আবার অভিশাপ এলো কোথা থেকে? তখন তিনি সীতামাতা একটু বিড়বিড় করে আস্তে আস্তে বলছেন, তোমার বাবা তোমাকে কখনো বলেননি, হয়তো তিনি ভেবেছিলেন এটাই ভালো, মানে এটা না বলাই হয়তো বা ভালো ছিল। কিন্তু মীনাক্ষী মা তো কিছু বুঝতে পারছেন না যে কি ব্যাপার, সেটা সীতামাতাই বা কি করে জানলেন। তো
বেশ কিছুক্ষণ পর সীতামাতা বলছেন, তোমার বাবার মৃত্যু হয়েছিল বহু প্রজন্ম আগে, তোমার পরিবারের দেওয়া অভিশাপের কারণে। এর সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল না। মানে তাদের পরিবারে বহু বহু আগে, আগের প্রজন্মকে অভিশাপ দেওয়া হয়েছিল মীনাক্ষী মার পরিবারকে, বহু প্রজন্ম আগে। তো তখন মীনাক্ষী মা বলছেন যে আমি তো এসব কিছুই জানি না, কারণ মীনাক্ষী মা তো এসব কিছুই জানে না, বিভ্রান্ত হয়ে গেছেন। এবার বিভ্রান্ত হয়ে সীতামাতাকে কিছু জিজ্ঞেস করবেন কিনা সেটাও বুঝতে পারছেন না, কিন্তু তার আগে সীতামাতা বলছেন, 5 প্রজন্ম আগে একজন মহান ঋষি তোমার পূর্বপুরুষকে অভিশাপ দিয়েছিলেন, এবং সেই অভিশাপ 5 প্রজন্ম ধরে চলার কথা ছিল। আগে তো আমরা শুনেছি, বই পুস্তকে দেখেছি যে ঋষিরা নাকি অভিশাপ দিতেন, এবং সেই অভিশাপ মানে জন্ম জন্মান্তর ধরে ধরে তার পরবর্তী 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 প্রজন্ম পেয়ে যেত। তো মীনাক্ষীর বাবার পরিবারের ক্ষেত্রেও এটাই হয়েছিল, কোনো এক ঋষি তার পূর্বপুরুষকে অভিশাপ দিয়েছিলেন, এবং যেটা 5 প্রজন্ম ধরে চলবে। তুমি শেষ ব্যক্তি যে এর দ্বারা প্রভাবিত হবে। সীতামাতা বলছেন মীনাক্ষী শেষ ব্যক্তি যে এর দ্বারা প্রভাবিত হবে। তোমার বাবা তার সাধ্যমতো কিছু করেছিলেন তোমার উপর থেকে অভিশাপ তোলার চেষ্টা করার জন্য, এমনকি পিতাজিও করেছিলেন, কিন্তু তা সম্পূর্ণরূপে বাতিল করতে পারেননি। যখন একজন মহান ঋষি অভিশাপ উচ্চারণ করেন তখন তা ফিরিয়ে নেওয়া যায় না। সেই কথার শক্তি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে কম্পিত হয় এবং উদ্দিষ্ট ফল নিয়ে আসে। ঋষিরা তো ধ্যান তপস্যা করতেন, তো কোনো কোনো ঋষি হয়তো এমন ছিলেন, আমরা দেখেছি অনেক ঋষিরই নাম শুনেছি যারা কাউকে না কাউকে অভিশাপ দিয়েছেন, যার ফলে অনেক কিছুই ঘটেছে। তো সেই ফল ভোগ করতে হয়, হতো তখনকার দিনে। তখন তো ঋষিরাই সব ন্যায় বিচার করতেন। একটি অভিশাপ মাতা, আমি অবিশ্বাস ভরে বিড় করে বললাম। আমি তার কথাগুলি ঠিক বুঝতে পারিনি। 5 প্রজন্ম ধরে, আমি জিজ্ঞাসা করলাম। তখন তিনি মাথা নাড়লেন। তো তখন মীনাক্ষী মা আবার জিজ্ঞেস করলেন, কিন্তু কেন? আমার পূর্বপুরুষ তার বংশধরদের উপর এটা আনতে কি করেছিল, মানে কি এমন কাজ যার জন্য এমন একটা অভিশাপ দেওয়া হলো? সীতামাতা সঙ্গে সঙ্গে কিছু উত্তর দিলেন না, কিন্তু তারপর বললেন, একজন যুবতীর সাথে একটি কুকর্ম, যার পরিবার ঋষির সুরক্ষার অধীনে ছিল। মানে মীনাক্ষীমার পরিবারের কোনো প্রজন্মের কেউ একজন ঋষির অধীনে থাকা, ঋষির সুরক্ষার অধীনে থাকা এমন কোনো একটা যুবতীর সাথে এমন কুকর্ম করেছিল যার জন্য ঋষি অভিশাপ দিয়েছিলেন। এমন ভাবে অসদাচরণ করা এটি অত্যন্ত গুরুতর অপরাধ। তো মীনাক্ষী মা বলছেন যে মানে আমি যা শুনছি আমি এটা বিশ্বাস করতে পারছি না। তখনই আপনার পরিবার সমাজে তাদের অবস্থান, তাদের জমি সবকিছু হারায়, তাদের এড়িয়ে চলা হতো, মানে তাদেরকে একদম পুরো একঘরে করে দেওয়া হয়েছিল। তো তখন কি করলেন, জনক পরিবার অভিশপ্ত ব্যক্তির ছেলে যে কাজটা করেছিল তার ছেলে, আবার যে কিনা মীনাক্ষী মার প্রপিতামহ, মানে মীনাক্ষী মার দাদুর বাবা, তাকে চাকর হিসেবে আশ্রয় দিয়েছিল। কিন্তু আশ্রয় দিয়েছিল, কিন্তু তার জীবন ছিল খুব কঠিন। এবং সাথে আপনার পিতামহেরও, তার পরের প্রজন্ম যখন মীনাক্ষী মার দাদু যখন আবার এখানে নিযুক্ত হলো চাকর হিসেবে, তখন ওনারও জীবন কঠিন ছিল। আপনার বাবার সাথে অভিশাপ কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু এটি তাকে এক বিশাল দুঃখের সাথে ছেড়ে গিয়েছিল, এবং অবশ্যই আপনার ভাই এবং মাকে হারানোর দুর্ভাগ্য। মীনাক্ষী মার বাবার সাথে সাথে অভিশাপটা দুর্বল হয়ে গেছিল, কিন্তু তার জন্য মীনাক্ষী মার এক ভাই এবং মীনাক্ষী মার মাকে হারাতে হয়েছিল।
ভাই? আমি আবার অবিশ্বাস্য ভাবে জিজ্ঞেস করলাম। আমার ভাইয়ের কোনো ধারণা ছিল না, আমি এর কিছুই জানতাম না। সত্যিই তো, আমরা তো তার আগে কখনো মীনাক্ষীমার ভাই আছে বলে জানতামই না। তখন সীতামা বলছেন, আপনার একজন বড় ভাই ছিল যে নদীতে ডুবে গিয়েছিল আপনার জন্মের পর পর। আপনার মা তাকে সাথে নিয়ে যখন নদীতে স্নান করতে গিয়েছিলেন, তখন তার বয়স ছিল প্রায় 4 বছর। মানে মীনাক্ষীমার ভাইয়ের বয়স যখন 4 বছর ছিল, তখন তার মা তাকে নিয়ে নদীতে স্নান করতে গেছিলেন। সেই খরস্রোতা জলে পড়ে গিয়েছিল এবং ভেসে গিয়েছিল। সে শোকে অভিভূত হয়ে আপনার মা নিজেকে ক্ষমা করতে পারেননি, এবং তারপর নদী একদিন তাকেও নিয়ে চলে গেল। তখন মীনাক্ষীমা বলছেন, আমি ভেবেছিলাম আমার মা আমার জন্মের পরপরই স্বাভাবিক কারণে মারা গিয়েছে। আমার বাবা তো কখনো আমার ভাইয়ের কথা বলেননি, তাহলে সেই কারণে উনি আমাকে কোনোদিন নদীতে যেতে দেননি। সেই কারণে আমি আর মায়ের সম্পর্কে কোনোদিন কিছু বলেননি। অথচ আমি তাকে এতটা কঠোর ভাবতাম। ভাবতামই না যে উনি আমাকে কখনো ভালোবাসেন। কিন্তু এটা তো আমাকে ভালোবাসুন বলেই, আমাকে হারাতে চান না বলেই তিনি এটা করতেন। তখন সীতামা মাথা নাড়লেন। আপনার বাবা সবভাবে চেষ্টা করেছিলেন আপনার উপর থেকে অভিশাপ তুলে নেয়ার। যখন তিনি মারা যাচ্ছিলেন, পিতাজি তাকে দেখতে গিয়েছিলেন। যখন পিতাজি তাকে বলেছিলেন যে আপনি শেষ ইচ্ছা বলুন আশীর্বাদ চেয়ে, তখন আপনার বাবা চেয়েছিলেন যেন আপনার যত্ন নেওয়া হয়, যেন জনক পরিবার সব সময় আপনাকে দেখে রাখে, আর জনক বাবা যেন অভিশাপ কমানোর জন্য যা করার তাই করেন। জনক বাবা সেই প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তো তখন মীনাক্ষীমা বলছেন যে এই কারণেই কি বাবা তাহলে আমাকে বিয়ে করতেও নিষেধ করেছিলেন? তিনি সব সময় ভাবতেন যে এটা আমাকে আমার দুঃখ ছাড়া আর কিছুই দেবে না। তখন সীতামাতা বলছেন যে সেটা ওনার ভুল ধারণা ছিল, তোমার সন্তানরা অভিশাপ মুক্ত হতো, তুমি শেষ ব্যক্তি যে এর প্রভাব অনুভব করছো। তো তখন মীনাক্ষী আবার বলছেন, তাহলে কি সেই কারণেই সেদিন জনক বাবা নদীর ধারে এসেছিলেন আমাকে বাঁচাতে? আমি যখন হাবুডুবু খাচ্ছিলাম, আমি যখন মানে তীরে আসতে পারছিলাম না, তখন জনক বাবা এই ঢেউগুলোকে মন্ত্র দ্বারা আমাকে তীরে তুলে আনার আদেশ দিয়েছিলেন। তখন সীতামাতা বলছেন যে হ্যাঁ, এই গল্পটা আমাকে পূজা নামে আরেকটা দাসী আছে এটা বলেছিলেন। তিনি বলেছিলেন তোমার মৃত্যুর সময় হয়েছিল, নদী তোমাকে ভাসিয়ে নিয়ে যেতেই যাচ্ছিল, যেমন তোমার ভাই এবং মাকে নিয়ে গিয়েছিল, কিন্তু তিনি তা হতে দেননি। তিনি তোমার তিনি তোমার বাবাকে তোমাকে রক্ষা করার কথা দিয়েছিলেন, এবং তার কথা অভিশাপের ক্ষীয়মান শক্তিকে প্রতিহত করতে সক্ষম হয়েছিল। মানে অভিশাপের যতটুকু প্রভাব তখনও ছিল, সেই প্রভাবে মীনাক্ষী মাও নদীর স্রোতে ভেসে ডুবে গিয়ে মারা যাওয়ার সময় চলে এসেছিল। সেটা তো জনক বাবা ধ্যানের মাধ্যমে বসে এটা জানতে পারেন। উনি দৌড়ে গেছিলেন নদীতে, গিয়ে তারপর মীনাক্ষী মাকে তুলে এনেছিলেন, সেটা আমরা মীনাক্ষী মার কথায় আমরা আগেই জানি। তারপর আবার শুরু করলেন, তোমার কি মনে আছে যখন আমি অনেক ছোট ছিলাম, আমরা বাগানে বসেছিলাম এবং আমি তোমার চারপাশে একটি মেঘ দেখছিলাম, আমি সেটা তোলার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। তখন মীনাক্ষীমার হঠাৎ মনে হলো যে হ্যাঁ, আমি তো তখন ভেবেছিলাম যে এটা পোকা। তো যখন সীতামাতা তার পিতাজির সঙ্গে এ বিষয়ে কথা বলেছিলেন, তখন জনক বাবা তার পরিবারের উপর যে অভিশাপ, সেই অভিশাপটার ব্যাখ্যা করেছিলেন এবং বলেছিলেন যে মীনাক্ষী মা এটার বেশিরভাগ থেকেই মুক্ত হয়ে গেছেন। জনক বাবা এবং তার মীনাক্ষী মার বাবা মিলে অভিশাপ অনেকটাই দুর্বল করে ফেলেছেন। তো তখন মীনাক্ষী মা বলছেন, কিন্তু এটা তো অন্যায় মাতা, আমাকে এমন এক পূর্বপুরুষের ভুলের জন্য শাস্তি পেতে হবে যাকে আমরা কখনো চিনতামই না।
সেই ভুল যতই গুরুতর হোক না কেন, এটা তো সত্যি কথা, যে দোষ করেছে সাজা তো তারই প্রাপ্য হওয়া উচিত। কিন্তু পাঁচ পাঁচ প্রজন্ম ধরে সেই সাজা ভোগ করবে, সেটা তো ঠিক না। তখন মীনাক্ষী সীতামা বলছেন যে তুমি ঠিকই বলেছো মীনাক্ষী, ঠিক এই কথাই আমি পিতাজিকে বলেছিলাম যখন তিনি আমাকে এই গল্পটা বলেছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সমাজের বিচার করা কি একজন ঋষির ভাগ্যের উপর, একজন ঋষির উপর, মানে উনি কি ন্যায় বিচার করতে পারেন? তখন জনকবাবু ব্যাখ্যা করেছিলেন যে সমাজ এখনো এখনো এই দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত নয়, তবে একদিন হবে। আগের যুগে আইন ঋষিদের কথার মাধ্যমেই রক্ষা করা হতো, কিন্তু এখন অনেকেই নিজেদের শক্তিতে পূর্ণ এবং তাদের সীমা অতিক্রম করেছে। মাতার চোখ তখন দৃঢ় হয়ে উঠল এবং তিনি দূর দিগন্তে তাকালেন, যেন শাসন করার জন্য অন্য কোনো উপায় তিনি নির্ধারণ করবেন এমন একটা সংকল্প মা নিচ্ছেন, এমন একটা ভাবে তাকিয়েছেন। তখন সীতামাতা নিজের মনের মধ্যে নিজের সাথেই কথা বলছেন যে আমি ঋষিদের অভিশাপের মাধ্যমে সংঘটিত অনেক আঘাতের কথা শুনেছি। তারা যতই জ্ঞানী হোক না কেন, তাদেরও আবেগ, পছন্দ অপছন্দ আছে। খুব কম মানুষই এমন ঊর্ধ্বে উঠতে পেরেছেন, এবং শুধুমাত্র যখন তারা ব্যক্তিগত অনুভূতির ঊর্ধ্বে থাকেন তখনই তারা সত্যিকারের ন্যায় বিচার করতে পারেন। আমি এমন একজন মানুষের সাথে দেখা করতে চাই। আবার সীতামাই বলছেন যে পিতাজি আমার দেখা এমন একজন মানুষ। মানে সীতামার কথায় ঋষিরাও নিরপেক্ষ বিচার করেন না, তাদেরও আবেগ, অনুভূতি, পছন্দ অপছন্দ আছে, সেই অনুযায়ী তারা কখনো মানে এগুলোর ঊর্ধ্বে উঠে বিচার করবেন সেটা তো নাও হতে পারে। তো আমার তো এমন একজন মানুষ লাগবে যে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে ন্যায় বিচার দিতে পারে। সীতামার মধ্যে কতটা দৃঢ়তা এবং কতটা তেজস্বী মনোভাবের উনি ছিলেন দেখুন। উনি ঋষিদেরও একটা প্রশ্নচিহ্নের মুখে তুলে দিয়েছিলেন। মাতার কথার পুরো অর্থ বোঝার মতো অবস্থায় আমি ছিলাম না, মীনাক্ষীমা বলছেন। যখন মাথা ঘোরালাম দেখলাম সোমা ঔষধি গাছের ঝুড়ি নিয়ে কাছেই দাঁড়িয়ে আছে এবং আমার মন আমার যন্ত্রণাদায়ক গোড়ালির দিকে চলে গেল। মানে সোমাকে দেখে আমার আবার ব্যথাটা যেন আবার উঠলো। আমি আবার ব্যথা অনুভব করলাম। মাতা এটা দেখে সোমার কাছ থেকে গাছগুলো নিলেন, তিনি একটা পাথরের মধ্যে গাছগুলোকে পিষে কয়েক ফোঁটা তেল বের করলেন, তারপর সোমাকে বললেন যে এই তেলটা যাতে আমার যন্ত্রণার গোড়ালিতে লাগাতে হয়। তো তারপর বলছেন যে এখন কিন্তু তুমি পায়ে ভর দিয়ে যেতে পারবে না, আর প্রতি কয়েক ঘন্টা অন্তর যদি তুমি এই মলমটা লাগাও তাহলে তুমি কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যাবে। তারপর সোমার দিকে ফিরে বললেন যে তুমি রাজপ্রাসাদে গিয়ে কিরণকে খুঁজে আনো, কিরণকে খুঁজে এনে তারপর তুমি বলো যে মীনাক্ষীকে এখান থেকে নিয়ে যেতে। তখন মীনাক্ষী বলছেন যে না না আমি পারবো যেতে, আমি পারবো যেতে। তো তখন সীতামা বলছেন যে না তুমি পারবে না, তুমি প্রতিরোধ করো না, কিরণ তোমাকে প্রাসাদে নিয়ে যাবে। তবুও মীনাক্ষী মা বলছেন যে দেখুন আমি দাঁড়াতে পারছি, হ্যাঁ কিন্তু মানে দাঁড়াতে পারছি বলে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে উনি পড়ে গেছেন। তো তখন সীতামা বলছেন যে তুমি কি আমার অবাধ্য হবে? আমি মাথা নাড়লাম। তাহলে তোমাকে পায়ে ভর দিয়ে থাকা যাবে না, অন্তত আজকের জন্য। শীঘ্রই সোমা কিরণকে নিয়ে হাজির হলো। যখন সে আমার অবস্থা দেখলো তার মুখে উদ্বেগের ছাপ ফুটে উঠলো, মানে কিরণ যখন দেখলো আর কি। তো তখন সীতামা বলছেন যে ও ঠিক হয়ে যাবে কিরণ, তুমি চিন্তা করো না, কিন্তু তোমাকে ওকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আগামীকাল সকালের আগ পর্যন্ত ও পায়ে ভর দিয়ে উঠতে পারবে না, এবং সোমা তোমাকে সারাদিন ওর গোড়ালিতে মলমটা মালিশ করে দিতে হবে।
কিরণ যখন আমাকে তোলার চেষ্টা করলো তখন আমি পিছিয়ে গেলাম। আমার বাবা ছাড়া অন্য কোনো পুরুষের স্পর্শ আমি কখনো পাইনি, তাই আমি বাধা দিলাম। আমি অবাক হয়ে মাতার দিকে তাকালাম, যিনি আমার কানে ফিস ফিস করে বললেন, এ শুধু কিরণ, মানে এ শুধু আলো, এই জন্যই আমি তাকে ডেকেছি, মানে তার মধ্যে অন্ধকার নেই। সোমা বলছেন যে মাতা আপনি আসছেন না, আপনি গতকাল সকাল থেকে কিছু খাননি। মাতা হেসে বললেন, তুমি চিন্তা করো না, আমি অদৃশ্য হব না, কিন্তু ফিরে আসার আগে আমাকে আমাকে এখানে কয়েক মিনিট থাকা দরকার, আমার বেশি সময় লাগবে না। তার মুখ গম্ভীর হয়ে উঠল। সোমা তখনও তাকে ছেড়ে যেতে দ্বিধা করছিল, কিন্তু মাতা মাথা নেড়ে ইঙ্গিত করলেন, তুমি চলে যাও, আমি শীঘ্রই আসছি। তো মাতা যেহেতু বলেছেন, তো আর তো কিছু করার নেই। এবার তারা বাধ্য হয়েই অনিচ্ছা সত্ত্বেই প্রাসাদে ফিরে এলো। তো মাতার কথা মতো মাতা শীঘ্রই প্রাসাদে হাজির হলেন। তখন দেখছেন সবাই মিলে যে মাতার মধ্যে কিছু একটা পরিবর্তন হয়েছে। মীনাক্ষীমা বলছেন যে আমি এটাতে খুব বেশি একটা মনোযোগ দিতে পারিনি, কারণ আমার মন তখন এতটাই বিভ্রান্ত ছিল। মাতা আমাকে যেসব কথাগুলো আমার পরিবার সম্পর্কে বলেছেন, তাই আমি এতটা মনোযোগ দিতে পারিনি। সোমা আমাকে নিয়ে ঘরে গেল, যেখানে মীনাক্ষীমা একা একা বসে বসে শৈশবের আলোচনা করছিলেন। অনেক ঘটনা এখন তার যার কাছে মানে যা তার কাছে পরিষ্কার হয়ে গেছিল। তার বাবার অনেক মন্তব্য এখন সে বুঝতে পারছিল। তবুও যেন মীনাক্ষী মার কাছে এটা খুব যন্ত্রণাদায়ক ছিল যে তিনি একজন অভিশপ্ত বংশের বংশের বংশধর, একজন মানুষ, এমন একজন মানুষ সে যেটা এত জঘন্য একটা কাজ করেছিল। আবার সাথে সাথে এটাও ভাবছেন যে এমন একটা অভিশপ্ত পরিবারের কাউকে কতজন মহারাজা দিতে পারবেন আশ্রয়, কিন্তু জনক পরিবারের মধ্যে উদারতা না থাকলে তো এটা সম্ভব হতো না। তাহলে তাদের কি হতো, অনেক কিছু ভাবছেন। কয়েক ঘন্টা পরে সোমা এসছেন ওকে ওষুধ লাগাতে, মানে এসে একটা খুব একটা দুঃখজনক পরিবেশের মধ্যেই দেখতে পেলেন। অশ্রুতে আমার চোখ ভিজে গিয়েছিল এবং আমি আমার লাল ফোলা চোখ এবং আগোছালো চেহারাও লুকাতে পারছিলাম না। সোমা তখন চিৎকার করে উঠলেন, মীনাক্ষী, আপনার কি এখনো ব্যথা হচ্ছে? আমি মাথা নাড়লাম। মাতার সাথে কথোপকথনের কতটা সোমা শুনেছিল তা তো আমি জানতাম না, তাই কি ব্যাখ্যা করব তাও বুঝতে পারছিলাম না। কিন্তু মাতার কথাগুলি যতই আমি ভাবছিলাম ততই আমার মনের মধ্যে একটা আঘাত করছিল। আমি একটা অভিশপ্ত পরিবারের, আমার পূর্বপুরুষ এত বড় একটা কুকর্ম করেছেন যার জন্য আমার ঠাকুরদা, আমার বাবা এবং আমাকে মূল্য দিতে হয়েছিল। তখন সোমা বলছেন, মীনাক্ষী, এটা কি তোমার মাতার কথার জন্য হচ্ছে? তো মীনাক্ষী মাথা নেড়ে বললেন, আপনি কি শুনেছিলেন? তখন বলছে যে হ্যাঁ, আমি কিছুটা শুনেছি। নিশ্চয়ই আপনি জানেন যে মাতা যা কিছু করেন তার একটা কারণ থাকে। যদি তিনি আপনাকে এটা বলে থাকেন, তবে নিশ্চয়ই এর পিছনেও একটা মহৎ উদ্দেশ্য আছে। হয়তো এটা বোঝা দরকার যে এই অভিশাপকে আপনার সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ হিসাবে দেখা যেতে পারে। যদি আপনার পূর্বপুরুষ অভিশপ্ত না হতেন, তাহলে আপনার পরিবার জনক পরিবার দ্বারা গৃহীত হতো না, এবং তাহলে আপনি জনক বাবার সুরক্ষার অধীনে আসতেন না। যদি আপনার বাবা এই অভিশাপ নিয়ে বেঁচে না থাকতেন, তবে তিনি জনক বাবাকে আপনার দেখাশোনা করতে বলতেন না, এবং সম্ভবত আপনি মাতার সেবাও করতে পারতেন না। তো তার সেবা করার চেয়ে বড় আর কি কোনো আশীর্বাদ আছে? দেখুন মীনাক্ষী মা এই দুঃখজনক পরিস্থিতিতে যখন নিজে খুব কষ্ট পাচ্ছিলেন, তখন সোমা কিভাবে ব্যাপারটার একটা ইতিবাচক দিক খুঁজে বের করলেন। প্রতিটা ব্যাপারেরই একটা নেতিবাচক ইতিবাচক দিক থাকে। মীনাক্ষী মা প্রথম বলেছিলেন না যে সোমা হচ্ছে সীতামার সম্প্রসারণ। তো দেখুন সোমা ব্যাপারটাকে কি সুন্দর করে অন্যদিকে ঘুরিয়ে দিলেন।
তখন আমি মাথা নেড়ে চোখ মুছলাম, মানে মীনাক্ষী মা, তুমি ঠিক বলেছো সোমা। ছোটবেলা থেকেই আমার পরিবারে ঘটে যাওয়া কোনো দুর্ভাগ্য সম্পর্কে আমাকে বলা হয়েছে। এখন আমি বুঝতে পারছি মাতা এটা আমাকে বুঝিয়ে দিয়ে ঠিক করেছেন। আমার বাবাকে এই গোপন কথাটি রাখার জন্য আমি দোষ দিই না, কারণ তিনি একজন গর্বিত মানুষ ছিলেন এবং এটি আমার কাছে প্রকাশ করলে তার মর্যাদাহানি হতো। এবং তুমি একদম ঠিক, আমার জীবনের এই মোড় নিয়ে আমি অভিযোগ করতে পারি না। এই পরিবারের সেবা করার চেয়ে বড় কোনো আশীর্বাদ আর নেই, এবং মাতার সেবা করা যে কোনো মানুষের জন্য সবচেয়ে বড় উপহার হতে পারে। দেখুন, সোমার বলা এই সুন্দর কথাগুলো কি করে মীনাক্ষী মার দুঃখটাও মুছে গেল। মীনাক্ষী মাও ব্যাপারটাকে কি সুন্দরভাবে নিজের মনের সঙ্গে মানিয়ে নিলেন। মানুষের কথা মানুষকে যেমন দুঃখ দিতে পারে, মানুষের কথা মানুষের দুঃখ মোচনও করতে পারে। কিন্তু আমরা কথার জালে বিদ্ধ করতেই বেশি অভ্যস্ত। কিন্তু এটা সম্ভব ভালো মানুষের সান্নিধ্যে থাকলে। আর ভালো মানুষ মানেই ভালো মনের অধিকারী যারা হয়। ভালো মন, ধ্যান ছাড়া উন্নত মন অসম্ভব। ধ্যান ছাড়া নিরপেক্ষ মন পাওয়া অসম্ভব। আমরা দুজনেই চুপ ছিলাম। তারপর আমি বললাম, আজ এত কিছু ঘটছে যে আমি আর মানে বুঝতেই পারছি না। হ্যাঁ, এটা সত্যি, মাতা এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন এবং আমরা তার সাক্ষী থাকলাম। কিন্তু এটি একটি চমৎকার উন্নয়ন। তুমি কি এখন তার কাছ থেকে নির্গত আলো দেখতে পাচ্ছ না? তার পুরো অস্তিত্ব উজ্জ্বল হয়ে উঠেছে। মানে মাতা যে এই যে দিন রাত্রি ধ্যান করলেন, তাতে মার মধ্যে দারুণ একটা পরিবর্তন এসছে। মার কাছ থেকে যেন একটা আলো বের হচ্ছে, যেটা মাতার পুরো অস্তিত্বটাকে উজ্জ্বল করে দিচ্ছে। তো তখন মীনাক্ষী বলছেন, সোমা, তুমি যা দেখতে পাও তা কেন অন্যরা পারে না দেখতে? আমাকে বলো না যে তুমি মাতার সাথে থাকে প্রাচুর্য লক্ষ্য করনি। তুমি কি লক্ষ্য করনি যে তিনি যিনি যে পথ দিয়ে যান সেখানে ফুলেরা কিভাবে বাড়ে এবং তার উপস্থিতিতে গাছের ফল কিভাবে বৃদ্ধি পায়? এটা মাতার রহস্যের অংশ। আমি মাথা নেড়ে বললাম, এটা দেখার চোখ শুধু তোমারই আছে, কিন্তু আমি তোমার দৃষ্টিকে বিশ্বাস করি। তোমার মাধ্যমেই আমি মাতা সম্পর্কে সবকিছু জানতে পারি। মীনাক্ষীমা বলছেন, তিনি প্রকৃতি, মানব দেহে প্রকৃতি তিনি নিজেই। এটাই তার পরিচয়। তিনি যেখানেই থাকেন প্রকৃতি সেখানেই বিকশিত হয়। যখন তার শক্তি প্রত্যাহার করা হয় প্রকৃতি তখন ম্লান হয়ে যায়। এটা এখন আরো স্পষ্ট হবে। আমি হাসলাম। আমাদের সবার মধ্যে কেবল তুমিই তাকে বোঝো সোমা, আমি পারি না। কিন্তু আমি তার সেবা করতে এবং তাকে ভালোবাসতে পারি, এবং তাতেই আমি সন্তুষ্ট। মাতা সত্যিই যেন সেই রাতের পর থেকে এক নূতন রূপ ধারণ করেছিল, যা বর্ণনা করা কঠিন। যেন তার মধ্যে এক নতুন পরিপক্কতা ফুটে উঠেছিল। কয়েক সপ্তাহ পরে আমি সুনয়না মায়ের ঘরে ছিলাম, তার ব্যক্তিগত জিনিসপত্রগুলি সরাচ্ছিলাম, যখন জনক বাবা প্রবেশ করলেন। তো আমি চলে যাওয়ার জন্য একটা ইঙ্গিতের অপেক্ষা করছিলাম, কিন্তু কোনো যখন ইঙ্গিত আসেনি তখন আমি আবার কাজ চালিয়ে যেতে লাগলাম। তখন সুনয়না মা জনক বাবাকে তার শাসন কার্যে সহায়তা তো করছিলেন আগে থেকেই, এবং তিনি এই জ্ঞান মাতাকেও দিয়ে যাচ্ছিলেন। যখন জনক বাবা যখন দীর্ঘ সময়ের জন্য কোথাও যেতেন তখন তার অনুপস্থিতিতে রাজ্যের কাজ সুনয়না মাই চালিয়ে যেত। তো সুনয়না মা তো সীতার জ্ঞান সম্পর্কে জানতেন, প্রায়শই তার পরামর্শও নিতেন। মাতা রাজ্যের সাথে সম্পর্কিত সবকিছুতে আগ্রহীও ছিলেন এবং তার উদ্ভাবনী ও সৃজনশীল ধারণা দিয়ে অনেক সিদ্ধান্ত নিতেন। তবে এই দিনে জনক বাবা মাতাকে তার আসন্ন প্রস্থানের জন্য প্রস্তুত করতে চেয়েছিলেন। তো
প্রস্তুতিটা কি ছিল, যে জনক বাবা চাইছেন যে একটা স্বয়ম্বর সভা। স্বয়ম্বর মানে যেখানে প্রাচীন ভারতে বিবাহযোগ্য মেয়েরা পাত্রদের তালিকা থেকে স্বামী বেছে নিতে পারে। তো বলছেন যে সীতার তো বিবাহের বয়স ঘনিয়ে এসছে, একটা স্বয়ম্বর সভার তো আয়োজন করতে হবে। তখন সুনয়না মা একদম মানে প্রতিরোধ করে উঠলেন, এত তারা কিসে, তিনি জিজ্ঞাসা করলেন। তখন জনকবাবু বলছেন যে তার প্রশিক্ষণ এখন সম্পূর্ণ, আমি মনে করি সে প্রস্তুত। তখন সুনয়না মা বলছেন যে কিন্তু আমি তো নই। তো তখন জনকবাবু বলছেন তুমি কি আদৌ কখনো হবে তাকে প্রস্তুত দিতে, তাকে দিতে? তো তখন জনক বাবা বলছেন যে একটা ভালো একটা যুক্তি আছে। তো বলছেন যে কি যুক্তি? বলছে আমরা দ্রুত গ্রাম পরিষদ গঠন করব, এবং কিন্তু আপনাকে এবং আমাকে নিজেদের প্রস্তুত করতে হবে, কারণ আমি মনে করি তার চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। জনক বাবা বলছেন যে রাজ্য শাসন করার জন্য সীতামার যে অংশগ্রহণ সেটা তো এখন চলছে, চলুক, কিন্তু আমরা দ্রুত একটা গ্রাম পরিষদ গঠন করব। হ্যাঁ, কিন্তু তার সাথে সাথে আপনাকে এবং আমাকে এটা মেনে নিতে হবে যে সীতামার চলে যাওয়ার সময় এসছে। জনক বাবা যখন শাসন কার্য থেকে আরো বেশি করে সরে যাচ্ছিলেন, তখন তার মনে প্রতিটি গ্রামে স্থানীয় পরিষদ গঠনের ধারণা আসে, যাতে গ্রামবাসীরা নিজেরাই অনেক স্থানীয় বিষয় দেখাশোনা করতে পারে। এটি একটি অভিনব ধারণা ছিল। যা বন্ধুরা দেখুন, জনক রাজার সময় থেকে কিন্তু এবার একটা স্থানীয় পরিষদ গঠনের কথা উনি ভেবেছেন। জনক বাবা হয়তো বুঝতে পেরেছিলেন যে রাজাদের রাজত্বকাল হয়তোবা অনেক অনেক বছর পর আর থাকবে না, তখন হয়তোবা সাধারণ মানুষ শাসন করা শুরু করবে, যার জন্য একটা মানে এখন যেমন আমরা দেখছি গ্রাম পঞ্চায়েত, বিধানসভা, তারপর লোকসভা, এগুলির ধারণা হয়তোবা জনক রাজার মধ্যে ধ্যানের মাধ্যমে আগেই পেয়ে গিয়েছিলেন, বা জনক রাজা এতটাই দূরদর্শী ছিলেন যে উনি বুঝতে পেরেছিলেন যে রাজার শাসন খুব বেশি দিন থাকবে। তো সেটার প্রস্তুতি জনক রাজা তার নিজের রাজ্যের মধ্যেই প্রথম শুরু করতে চেয়েছিলেন। জনক রাজা যেমন কৃষিকাজ শুরু করা আরম্ভ করেছিলেন, জনক রাজ তেমনি সাধারণ মানুষদের মধ্যে দায়িত্ব বন্টন সেটাও শুরু করেছিলেন। তো জনক রাজা এই ধারণাটা দিয়েছিলেন স্থানীয় পরিষদ গঠনের, কিন্তু তার মাধ্যমে আবার অনেক মানে অসম্মতিও হয়েছিল, অনেকেই অসম্মতি প্রকাশ করেছেন। কিন্তু জনক বাবা ছিলেন একদম স্থির। আমি তাকে বারবার বলতে শুনেছি যে মানুষ নিজেকে শাসন করতে শিখতে পারে। অনেকেই এরকম ভাবে তারা প্রস্তুত, তাহলে আমাদের তাদের প্রথম সাহায্য করতে হবে। এটা ভবিষ্যতের পথ, মানুষকে তাদের সম্প্রদায়ের বিষয়গুলি পরিচালনা করতে শিখতে হবে। জনক রাজা একদম স্থির হয়েছিলেন যে এটা তাহলে করতে হবে, ওদেরকে সাহায্য করে করে ওদেরকে প্রস্তুত করতে হবে, এটা ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথ। এটা জনক রাজা কিন্তু এটা না করলেও পারতেন। জনক রাজা তার রাজত্বে, তার রাজ্য শাসন, সেখানে তো অন্যদের উপরে এই শাসনের ভার না দিলেও পারতেন, কিন্তু ওনার মানসিকতাটা সত্যি মানে অনেক অনেক উন্নত ছিল। উনি মানুষকে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন, উনি মানুষের নিজের আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করেছিলেন। এমনকি ঋষি আশ্রমগুলো এই ধারণায় খুশি ছিল না, কারণ তাহলে তো ঋষিরা অভিশাপ দিতে পারবে না। একবার ঋষি প্রধানদের এক সভায় এই বিষয়ে আলোচনা হয়। উত্তপ্ত মুহূর্তে জনক বাবা সীতার দিকে ফিরে তার মতামত জানতে চান। সোমা আর আমি সন্ধ্যার খাবার আনার জন্য দরজার পাশে দাঁড়িয়েছিলাম। সীতা শান্ত এবং চিন্তাশীল ছিলেন। তারপর তিনি বললেন, এখন পর্যন্ত বিচার প্রায়শই ঋষিদের মাধ্যমে, তাদের আশীর্বাদ এবং অভিশাপের মাধ্যমে পরিচালিত হয়েছে। এটা চলতে পারে না। তার কণ্ঠে কিছুটা বিষণ্ণতা নিয়ে বলেন, অনেক নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, নিশ্চয়ই আমরা অন্য কোনো উপায় খুঁজে বের করতে পারি। এই পরিষদগুলো বিচার প্রশাসনে সাহায্য করতে পারে। দেখুন,
জনক রাজাও সীতার মতামত চেয়েছেন এবং সীতা কত বলিষ্ঠ আর দৃঢ়ভাবে একটা উত্তর দিয়েছেন। উনি ঋষিদের দোষ গুণ দুটোই বলেছেন, ঋষিদের মাধ্যমে তাদের আশীর্বাদ এবং অভিশাপ, এটা এতদিন ধরে পরিচালিত হয়ে আসছে, কিন্তু এটা আর চলতে পারে না, কারণ তাতে অনেক নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঋষিরা তো বংশ পরম্পরায় অভিশাপ দিয়ে যেত, একজনের জন্য তাহলে আরো কয়েকটা বংশ তার অভিশাপ বয়ে নিয়ে চলতো। এবার সীতা মা চাইছেন এটার একটা উপায় খুঁজে বের করতে, তার জন্যই গ্রামীণ পরিষদ গঠনের কথা বলছেন। সীতা বুঝতে পারলেন যে এটি ঋষিদের ক্ষমতা কমিয়ে দেবে, তাদের অভিশাপ মানুষকে তাদের ভয়ে রাখত, তাই তিনি যোগ করলেন ভয় ন্যায় বিচারের পথ নয়। দেখুন সীতা মা শুধু এতটুকু বলেই কিন্তু চুপ থাকেননি, তারপর উনি আবার বলছেন, আমি মনে করি কোনো অপকর্মের বিচারের সেরা উপায় হলো মানুষকে সিদ্ধান্ত নিতে দেওয়া এবং যারা ভুল করেছে তাদের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেওয়া, এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। একটি অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না, কিন্তু কেউ যদি সত্যিকারের অনুশোচনা এবং নিজেকে সংশোধন করার আন্তরিক ইচ্ছা দেখায় তবে শাস্তি পরিবর্তন করা যেতে পারে। কি সুন্দরভাবে উনি বুঝিয়েছেন, সত্যি উনি এখানে মানে বুদ্ধিমত্তার একটা পরিচয় দিয়েছেন এবং ন্যায় বিচারের কি সুন্দর পথ উনি দেখিয়েছেন। ভুল যারা করেছে তাদের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেওয়া উচিত এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যদি ভুল যে একটা ভুলের জন্য আমি যদি তাকে শাস্তি দিই, তারপর তো সে আবার ভুল করবে, আবার ভুল করবে, তাহলে তার ভুল সংশোধন হবে কোথায়? তিনি জানতেন যে একটা অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না, কিন্তু যদি সত্যিকারের কেউ অনুশোচনা এবং অনুতপ্ত হয় তাহলে তার সংশোধন করার যদি আন্তরিক ইচ্ছা থাকে তবে তো তার শাস্তিটা পরিবর্তন করা যেতে পারে। যে শাস্তি মীনাক্ষী পর্যন্ত পেয়ে গেল, ওনাকে খুব নাড়া দিয়েছিল মীনাক্ষীর জিনিসটা, মীনাক্ষীর জীবনটা সীতামাকে খুব নাড়িয়ে দিয়েছিল। খুব কমই কোনো ঋষি সীতার কোনো কথায় আপত্তি করতেন, কিন্তু এই উপলক্ষে মাত্র কয়েকজন ব্যতিক্রম ছাড়া তারা প্রতিবাদ করে উঠলেন। সবাই এবার প্রতিবাদ করে উঠছে। জনক বাবা হস্তক্ষেপ করলেন এবং তাদের সাথে কঠোরভাবে কথা বললেন, আমি সীতার সাথে পুরোপুরি একমত, কিন্তু হয়তো সমাজ এখনো এর জন্য প্রস্তুত নয়। আসুন আমরা এই পরিষদগুলো সংগঠিত করার চেষ্টা শুরু করি, প্রতিটি গ্রামকে তাদের স্থানীয় বিষয়ে কিছু সীমিত দায়িত্ব দিই, এটি একটি শুরু হবে। তিনি মন্ত্রী এবং আশ্রম প্রধানদের আশ্বাস দিলেন যে এই নতুন ব্যবস্থায় তাদের কর্তৃত্ব দুর্বল হবে না। মন্ত্রীদের নতুন পরিষদগুলো তদারকি করতে হবে এবং আশ্রমগুলো সমাজের নৈতিক সুর বজায় রাখবে, অন্তত এই মুহূর্তের জন্য অভিশাপের ক্ষমতা বহাল থাকবে। কি বলছে যে জনক বাবা তখন দৃঢ় কণ্ঠে, মানে সবাই যখন প্রতিবাদ করছে তখন জনক বাবা ভীষণ দৃঢ় কণ্ঠে বলছেন যে আমি কিন্তু এই ব্যাপারে সীতার সঙ্গে একদম এক, এখন হয়তো বা কেউ প্রস্তুত নয়, কিন্তু আমরা তাদেরকে আস্তে 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 প্রস্তুত করে নেব, অল্প 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 করে এখন আমরা দায়িত্ব দিচ্ছি এবং এটা এখন থেকেই শুরু হবে, মানে এটা এটা একটা শুরুয়াত হবে। আর মন্ত্রী এবং আশ্রম প্রধানদের বলেছেন যে আপনাদের অত চিন্তা করার কিছু নেই, আপনাদেরও কিছুটা কর্তৃত্ব তো থাকবেই, এটা নতুন ব্যবস্থা হবে, নতুন ব্যবস্থায় যেই নতুন পরিষদগুলো হবে সেটার তদারকি তো মন্ত্রীরা করবেন। এবার মন্ত্রীরা খুশি হয়ে গেল, আর আশ্রম যে সমাজের যে নৈতিক সুর সেটা বজায় থাকবে, আশ্রমের যেটা সেটা বজায় থাকবে, এই মুহূর্তের জন্য অভিশাপের ক্ষমতাটাও থাকবে। তো বাস, ঋষিরাও এবার খুশি হয়ে গেলেন, কিন্তু আস্তে আস্তে এই ক্ষমতার হস্তান্তরিত হবে, এটাই বলবেন। তো মীনাক্ষী মা সোমার আগমনের পর এই এতগুলো ঘটনার বর্ণনা করলেন এবং এই অধ্যায়টা আজকে এখানেই শেষ হলো। এখানে আমরা সীতা মাতাকে এক নতুন রূপে দেখলাম। উনি ধ্যানী, উনি জ্ঞানী, উনি উচ্চ মানসিকতার অধিকারিণী, উনি অন্যায়ের প্রতিবাদ করেন, উনি একজন দৃঢ়চেতা তেজস্বী মহিলা। সে দু চোখের জলের ধারা বয়ে নিয়ে যাওয়া সীতা মাতা এ নয়। বলবো যে নারী শক্তিকে দাবিয়ে রাখার জন্য, নারী শক্তিকে সবসময় একটা দুর্বল বলে অভিহিত করার জন্যই রামায়ণের এই দিকগুলিকে কেউ কোনোদিন উল্লেখ করেননি, কেউ কোনোদিন আমাদের মধ্যে জানতেও দেয়নি যে সীতা
কত দৃঢ়চেতা ছিলেন, সীতা কত বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। তো বন্ধুরা, আগামী আগামী অধ্যায়গুলিতে আমরা এমন আরো অনেক কিছু জানতে পারবো।